দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা নিয়মিত এই আলোচনা অনুষ্ঠান পিপলস থটে আপনাদের সাথে আছি আমি শামীমা গোলাম। দর্শক এই আলোচনা অনুষ্ঠানে আমরা সমসাময়িক আলোচিত ঘটনা নিয়ে কথা বলে থাকি। দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা এবং রাজনৈতিক ঘটনার নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজ আমরা কথা বলব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিশ্লেষণ খোঁজার চেষ্টা করব এবং আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতা রাশেক রহমান। দর্শক আলোচনায় যাবার আগে আপনাদের জানিয়ে রাখি এই আলোচনায় আপনারাও যুক্ত হতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আপনাদের প্রশ্ন আমরা তুলে ধরবো রাশেক রহমানের কাছে এবং উত্তর খোঁজার চেষ্টা করব। আহ চলুন শুরু করা যাক আলোচনা। রাশেক রহমান, স্বাগত আপনাকে। কেমন আছেন রাশেক রহমান, এটুকু জানতে চাই প্রথমে, আপনি কেমন আছেন, কোথায় আছেন এবং বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে আপনার রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা কি সেটি জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন কর্মী এটার অবস্থা কি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এটার উত্তর হবে যে ব্যাপক সমর্থনকারী, ব্যাপক শুভাকাঙ্ক্ষী তারা আছেন, কিন্তু তারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় আছেন। গত 6 মাসে যতটুকু সংগঠিত হয়ে ওঠার কথা ছিল সেটা না হলেও সংগঠিত হওয়ার একটা অদম্য তাড়না বা ইচ্ছা আমাদের নেতাকর্মীদের ভিতরে পরিলক্ষিত হয় এবং অনেক ক্ষেত্রেই তারা দেশ মাতৃকা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা সেটাকে শত প্রতিকূলতার মাঝেও প্রকাশ ঘটানোর চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি যে আমাদেরকে আরো কাজ করতে হবে। ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি। এখানে সাহস হারানোর কিছু নাই, এখানে দুর্বল হয়ে যাওয়ারও কিছু নাই, কারণ সত্যিকার শক্তি আপনার মনে, আপনার হৃদয়ে। বাংলাদেশের জন্য যদি সঠিকভাবে আহ্বান জানানো যায়, আমি বিশ্বাস করি যে কোনো স্রোতকে সঠিক ধারায় প্রবাহিত করা সম্ভব। সঠিকভাবে যদি আহ্বান করা যায় তাহলে যে কোনো স্রোতকেই আপনি সঠিক পথে নেওয়া যায়, আপনি এটি বলছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে একটি মাসব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটিকে আপনি কিভাবে দেখছেন এবং আন্দোলন কিন্তু চলমান এবং আগামী 18 তারিখে হরতালও আপনারা ঘোষণা করেছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? সঠিকভাবে যদি অ্যাপ্রোচ করা যায় তাহলে সঠিকভাবে সেই সঠিক পথে নেওয়া যায়, আপনি এটিকে কিভাবে দেখছেন? যে সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের অধিকাংশ নেতাই বাইরে আছেন, কর্মীরা আছেন, নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ কি এই আন্দোলনটিকে সঠিক পথে সঠিকভাবে নিয়ে যাওয়ার জায়গায় আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আমি তো একেবারেই খুবই সাধারণ একজন কর্মী বলেন, অ্যাক্টিভিস্ট বলেন বা সমর্থক বলেন, সেই জায়গা থেকে আমি কিভাবে দেখছি এটা বলার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে যেহেতু আমি আওয়ামী লীগের একজন কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জয়ন্তী শেখ হাসিনা যেটা আহ্বান করবেন সেটার প্রতি আমি সংহতি প্রকাশ করি। এখন ঘটনা হচ্ছে, আপনি বললেন বেশিরভাগ নেতা দেশের বাইরে, স্রোত পাল্টিয়ে দেওয়ার মতো নেতা বাংলাদেশেও আছে। প্রশ্ন হচ্ছে আপনি সেই নেতাদেরকে সুযোগ দিবেন কিনা। আওয়ামী লীগকে তো ছোট করে দেখার কোনো কারণ নেই।
আওয়ামী লীগে যদি আপনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ খুঁজেন, এর যেমন অভাব হবে না। আওয়ামী লীগে যদি সাহসী মানুষ খুঁজেন, সেটারও কোনো অভাব হবে না। আপনার প্রশ্ন হচ্ছে নিজের হাতে নিজে হাত করে লাগিয়ে দেওয়ার মতো। এখন আমরা গুটি কয়েক মানুষ দেশে নাই বলে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার লোক নাই, এটাই মানতে রাজি না। এমনও মানুষ আছে আওয়ামী লীগে যারা বাইরে থেকে আবার দেশে প্রবেশ করে সংগ্রাম আন্দোলন করতে চায়। এমনও মানুষ আছে যারা দেশের ভেতরেই আছে, তারা সবকিছু বাজি রেখে আন্দোলন সংগ্রাম করতে চায়, রাজনীতিটা করতে চায়। এখন আল্লাহ করে, আল্লাহ চায়, তো তারা যদি সে সুযোগ পায়, ইনশাল্লাহ তারা তাদের ভূমিকা পালন করার মধ্যে দিয়ে প্রমাণ করতে পারবে যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার একটি দল। আর সবচেয়ে বড় কথা কি, প্রাকৃতিক চাহিদা, সময়ের প্রয়োজন, একটা কথা আছে। যেই সংকটের সম্মুখীন আজকে আমরা হয়েছি, আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতেই বাংলাদেশের মানুষেরা অনুভব করবে যে রাজনীতি কোনোভাবে ভারসাম্যহীন হতে দেওয়া যায় না। সেই জায়গায় আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল যেই অতীত, যে অবস্থান, সেটা ফিরিয়ে আনার একটা অনন্য সুযোগ তৈরি হবে বই কি। এখন সেই সুযোগটা আমরা গ্রহণ করব কিনা, এটাই প্রশ্ন। একটি অনন্য সুযোগ তৈরি হবে আপনি বলছেন, এবং বাংলাদেশে এই এই আন্দোলনে গতিধারা, বর্তমান যে রাজনীতির গতিধারা, সেটিকে পাল্টে দেবার মতো অদম্য মানুষ, আওয়ামী লীগের অদম্য নেতা কর্মী আছে, দেশের ভেতরেও আছে। আপনি বলছেন যারা বাইরে আছে, অনেকেই চায় যে তারা দেশে ফিরে গিয়ে প্রস্তুত এই যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু প্রস্তুত অনেক আছে। আছে যাবে না। ঘাটতি কোথায়? আর এইরকম পরিস্থিতি থেকে কি আসলেই কাউকে আহ্বান করে নিয়ে যাওয়ার বিষয়, নাকি নিজ থেকেই যাবার একটি তাগিদ নেতা কর্মীদের মধ্যে থাকবার কথা? এবং এটি একটি বিষয় যে কেন নিজ থেকে ফিল করছে না, এবং একই সাথে যে যেই মানুষগুলো আছে, তা এরকম মানুষ আছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগে ছোট করে দেখবার কিছু নেই। তাহলে ঘাটতি কোথায় অথবা সমস্যা কোথায়? সেই মানুষগুলো সুযোগ পাচ্ছে না কেন? যে আপনি বলছিলেন সুযোগ পেলে সেই মানুষগুলো সুযোগ পাচ্ছে না কেন, বা কোথায় সমস্যা, কারা বাধা দিচ্ছে? আপনি তো আমার থেকে অনেক বেশি জানেন। আপনি শুধু সাংবাদিক বলে না, আমি তো আপনাকে আহ, আমাদের আমি তো এই মুহূর্তে সাংবাদিক। দলের মাঝে যথেষ্ট বিচরণ আছে, এভাবেই চিনি। হ্যাঁ, না ঠিক আছে, আপনি এখন সাংবাদিক, আমি সেটাকে আন্ডারমাইন করছি না। আমি বলছি যে আপনিও জানেন, সেটা বলতে চাচ্ছি আমি, উইথ অল ডিউ রেসপেক্ট। হ্যাঁ, দেখেন, যারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় মানুষের ভিতরে দেশের বাইরে আছে, তাদের ভিতরে কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ কোনো অবস্থাতেই যতক্ষণ না আপনার জায়গাটা সুপ্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ ফিরে যাবে না। আর আরেক ধরনের নেতারা আছেন যারা বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এবং তারা প্রস্তুত, যদি সঠিক নির্দেশনাগুলো আসে তাহলে তারা ফিরে যাবেন। বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারটাও কিন্তু একই রকমই। এখন আপনি প্রশ্ন করছেন যে আহ রাশিদ রহমানের সংযোগটি কি বিচ্ছিন্ন হয়ে গেল মনে হয়? নেটওয়ার্কের কিছুটা সমস্যা, আমরা অপেক্ষা করছি। আমার কথা কি শুনতে পারছেন? কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনার লাইন। যে আপনি আপনি কতটুকু পর্যন্ত শুনেছিলেন? এই প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যতক্ষণ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত না হচ্ছে সেই মানুষগুলোর জন্য তারা ফিরে অনেকে যাবে না। যাবে না, সুযোগ সন্ধানী মানুষ, যারা যারা একেবারে সুবাতাস না বইলে কোন রকম ঝুঁকি আর নিতে যাবে না, দূর থেকে অনেক কিছু করবে। আর আরেকজনের মানুষ আছে প্রস্তুত ফিরে যাওয়ার জন্য।
সেটা দেশের অভ্যন্তরে এরকম মানুষ আছে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন হচ্ছে না, আমার এই জায়গায় মানে বিনয়ের সাথে শুধু একটা কথাই হবে যে দেখেন, আওয়ামী লীগ একটা প্রাণ, আওয়ামী লীগ একটা সত্তা। আমাদের বিদেশ নির্ভরতার যেই জায়গা, এটা মনে হয় একটু বেশি প্রকাশিত হয়ে যাচ্ছে। এটা 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 আমার মতো একজন সাধারণ কর্মীর জন্য একেবারেই বিবেচ্য বা প্রযোজ্য বিষয় নয়। বিদেশ সম্পর্কের যে চর্চার জায়গা, সেটা থাকবে পর্দার আড়ালে। সেটা আওয়ামী লীগ বলে না, পৃথিবীর যে কোনো বড় রাজনৈতিক দলের তার বিভিন্ন রকম সমীকরণ, বিভিন্ন দেশ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে একটা সুসম্পর্কের জায়গা থাকে, সহযোগিতার জায়গা থাকে। কিন্তু আমির আশেক রহমান কেন বিদেশ থেকে কি বললো কি বলবে এটা নিয়ে এত চিন্তিত হবো? এটা তো আমার থেকে উপরে যিনি আছেন তিনি তার মতো করে এটা দেখবেন। আমাদের কাজটা হবে একেবারেই জনগণমুখী। টেকনাফ থেকে তেতুলিয়া যেই লোকটি বিভিন্ন সময় নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অন্যায়ের শিকার হচ্ছে, অথবা 5 আগস্টের আগে আমাদেরকে ভুল বুঝেছে, তাকে আস্থায় নিয়ে আসার জন্য বিদেশি নেতৃবৃন্দের আলাপচারিতা খুব বেশি সহযোগিতা করে বলে আমি মনে করি না। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগের যে কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি তাদের প্রতি আমরা দৃষ্টি নিক্ষেপ করি এবং যদি সত্যি বিশ্বাস করি যে তারাই আমাদের শক্তি এবং বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের শক্তি, এবং এই বিদেশ নির্ভরতার জায়গাটা কিন্তু একটু আমরা সরিয়ে রাখতে পারি, অর্থাৎ আমি বাস্তবতার বাইরে আসতে চাই না, সবার সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেটা আমার কাজ না, সেটা আমাদের কাজ না, এটা যার কাজ তিনি তার মতো করে করবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা ইংরেজিতে একটা শব্দ আছে কোভার্ট অ্যান্ড ওভার্ট। কোভার্ট হচ্ছে গোপন, ওভার্ট হচ্ছে প্রকাশ্য। আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রত্যেকে খুব বেশি অতিমাত্রায় বিদেশ থেকে কি বললো, কি বলবে, কি হবে, সেটার সাথে আমরা আছি কি না আছি এর সম্পর্ক তৈরি করছেন। যদি আজকে কোনো পরাশক্তি আমারে না চায়, তাহলে কি আওয়ামী লীগ নাই হয়ে যাবে? এই দৈন্য দশা কেন হবে? এই ব্যাংক্রাপসি কেন? আমরা বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলার মানুষের মুক্ত করার জন্য সংগ্রাম আন্দোলন করলেন, তখন পৃথিবীর কয়টা পরাশক্তি সরাসরি ভাবে ওনাকে সমর্থন করছিলেন? 71 সালের আগে তখনকার আওয়ামী লীগ কি নাই হয়ে গিয়েছিল? তখন কি 1966 সালের 6 দফার আন্দোলন কি ম্লান হয়ে গেছিল? অথবা 1969-এর যে গণ অভ্যুত্থান, সেটা কি স্মিত কোন রূপ ধারণ করেছিল? তা তো নয়। তার মানে আপনার হৃদয়, আপনার মন একযোগে এক বিশ্বাসে কাজ করতে হবে যে আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের মানুষ। প্রবলেম হচ্ছে যে আমরা এই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি যেমন শুভকামনা করি, আরো কোটি মানুষ শুভকামনা করে, কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে ফোকাসটা কেন জানি জনগণ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। অমুক অমুকের সাথে বৈঠক করবেন, অমুক অমুকের সাথে দেখা করবেন, অমুক অমুকের সাথে কথা বলবেন, অমুক অমুককে দায়িত্ব দিয়েছেন। আরে ভাই, দায়িত্ব না দিলে কি আওয়ামী লীগ থাকবে না নাকি? আপনি যাদের কথা বলতেছেন তাদের জন্মের আগে আওয়ামী লীগ ছিল না? আপনি যাদের উপর নির্ভর করতেছেন তার আগে আওয়ামী লীগ একটি শক্তিশালী দল হিসেবে প্রস্ফুটিত হয় নাই, উদ্ভাসিত রাশেদ হয় নাই? মোহাম্মদ, একটু যুক্ত করি এখানে। এই যে সম্প্রতি সেটি 13 ফেব্রুয়ারি হয়ে গেল ট্রাম্প মোদির বৈঠক, এবং এখানে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে অনেক বেশি আশা তৈরি হয়েছিল। তারা ভেবেছিলেন যে ট্রাম্প মোদির বৈঠকে অনেক কিছু আসবে, প্রকাশ্য আসবে। তো সেইখানে ট্রাম্প, তার কাছে তুলে ধরা হলো ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা, তিনি ডিনাই করলেন বলা যায়। এবং এটির এই তিনি যে বললেন যে প্রধানমন্ত্রীকে
তার প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি। এখন সেটি নিয়েও এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছেন যে এই প্রশ্নটির উত্তর প্রধানমন্ত্রী মোদির কাছে ছেড়ে দিয়েছেন, কেউ বলছেন বাংলাদেশের দায়িত্ব। সেই জায়গায় কি আসলে আওয়ামী লীগের এক ধরনের আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্ভরতা তৈরি হয়েছিল, হতাশা তৈরি হয়েছিল, যার কারণে আপনিও এই মুহূর্তে এই বিদেশ নির্ভরতার বিরুদ্ধেই বলছেন যে কর্মীদের আসলে সংগঠিত হতে হবে, আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে, দায়িত্ব নিতে হবে। এখানে কি হতাশা তৈরি হয়েছে? প্রত্যাশিত যে রকমের মন্তব্য আশা করেছিলেন বা আওয়ামী লীগ আশা করেছিল অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করেছিল সেটি পাওয়া যায়নি, কি বলবেন? 13 ফেব্রুয়ারি তো নতুন ঘটনা। সমস্যা হয়ে গেল যে 5 আগস্টের পর থেকেই তো শুধু আমি যখনই সোশ্যাল মিডিয়া খুলি কিছু একটা আসছে বাইরে থেকে, এই দেখছি এটা তো ঠিক হচ্ছে না জিনিসটা। আপনি তো আপনার আসল শক্তিটাকে তো অবজ্ঞা করতেছেন। মানে শুনেন, ডোনাল্ড ট্রাম্প কি বলছে এটা আপনি এখানে বসে আমি এখানে বসে অ্যানালিসিস করতে পারবো? আপনি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে বসার আগে ডোনাল্ড ট্রাম্পের যারা সভাসদ বর্গ তারা তাকে কি ব্রিফিং দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে এটা আপনি আমি জানি? ইট ইজ রাদার এ ফিউটাইল এক্সারসাইজ। What I don't know and what I do not have access to, why would I even ponder upon that? Rather, I would think about something which I have control over, or rather, I should focus on my primary responsibility. 5 আগস্টের পর থেকে এই যে বিদেশ নির্ভরতা, যতটুকু আমরা টেবিলের উপরে এর পিছনে আমাদের এনার্জি ব্যয় করেছি, শক্তি ব্যয় করেছি, সেই শক্তি যদি নাটোরের রহিম, ঢাকার করিম, চট্টগ্রামের জব্বার কেমন আছে জানার জন্য ব্যয় করতাম, তাহলে এতদিনে এই বিদেশ নির্ভরতার প্রয়োজন আপনার আমার ছিল না, হতো না। বিদেশ নির্ভরতার বিষয়টি তো একেবারে কর্মী পর্যায় থেকে, একেবারে তৃণমূল কর্মী পর্যায় হ্যাঁ, থেকে সেটা তৈরি আমাদের হয়ে দোষ, যাচ্ছে। এটা কালেকটিভ দোষ। আমরা তো ওই ন্যারেটিভ তৈরি করছি, আমি এইভাবে যদি দরকার বলি তো ছিল না। সাংবাদিক হিসাবে আমার কাছেও অনেক রকমের ফোন আসে, শুনেন, অনেকে জানতে চান যে আপনি কি আপনি অবস্থা, আপনি নতুন কিছু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে প্রচার 1971 সালে হয়েছিল সেগুলো অনেকটাই আর্কাইভে রয়ে গিয়েছিল। এখন এরা পুড়িয়ে ফেলেছে কিনা জানি না, অনেক কিছুই রয়ে গিয়েছিল। কোন ঘোষণা আপনি শুনেছেন যে আজকে অমুক দেশ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে এত লক্ষ গুলি হস্তান্তর করলো, আসমান থেকে ফেললো, এরকম ঘোষণা পেয়েছেন? এখন তো এখন আমাকে তো শেষ করতে সোশ্যাল দেন, মিডিয়া আছে, তখন আমাকে তো শেষ করতে দেন, একেবারেই। আমাকে শেষ করতে দেন। কোথাও আপনি পেয়েছেন যে আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করার জন্য অমুক জায়গা থেকে এত টাকা আসলো? পাননি। অবশ্যই সহযোগিতা এসেছে বিভিন্ন জায়গা থেকে, বাট সেটা একজন মুক্তিযোদ্ধা, একজন প্রান্তিক পর্যায়ের স্বাধীনতার প্রেমী মানুষের জানার দরকার নাই, বা তাকে জানানো হয়নি। কারণ সংগঠিত হতে হবে দেশ মাতৃকার জন্য, আসল লক্ষ্যটাকে সেট করতে হবে। আমাদের সমস্যা হয়ে যাচ্ছে যে চায়ের স্থলেও যদি আপনি পদার্থবিদ বানায় ফেলেন, রসায়নবিদ বানায় ফেলেন, চায়ের স্থলেও যদি একজন রকেট প্রস্তুতকারী মানুষ বানায় ফেলেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো না। We are dabbling with such things which are not within our periphery, neither within our control. We are losing the very character of being a multi-class party. এই দলে কৃষক আছে, এই দলে শ্রমিক আছে, এই দলে মজুর আছে, এই দলে চিকিৎসক আছে, বিজ্ঞানী আছে, ব্যবসায়ী আছে, আমলাও আছে সাবেক। সবাইকে মিলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে, যেই ন্যারেটিভটা আমাদের নিয়ন্ত্রণের মাঝে। আজকে ডোনাল্ড ট্রাম্প তো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক কিছু বলেনি, কথার কথা বলছি। যদি নেতিবাচক কিছু বলতো তাহলে কি আমাদের এই সংগ্রাম বন্ধ হয়ে যেত? তার মানে কি, যে প্রয়োজনের অতিরিক্ত আমার নিজেকে এমন কোনো কিছুর সাথে সম্পর্ক স্থাপন করার দরকার নাই যেখানে আমার নিয়ন্ত্রণের বাইরের কোনো বার্তা আসলে আমি হতাশাগ্রস্ত হই বা নৈরাশ্যে
পতিত হই। আমি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। একদমই ঠিক। আপনার কাছ থেকে আপনি বলছিলেন যে দেশের ভেতরেও আছে এমন নেতৃত্ব আ আ স্রোতটাকে নিজেদের দিকে ফিরিয়ে আনতে পারবে। এরকম আবার দেশের বাইরেও আছে যারা একেবারেই প্রস্তুত। আমি একেবারে আপনার বিষয়টি জানতে চাই। কোন বাস্তবতায় আপনি দেশের বাইরে এসেছেন এবং এই যে আমার অনেকেই প্রস্তুত, আপনি কি প্রস্তুত যে ফিরে আচ্ছা, যাবার আমার 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 বাস্তবতা শুনতে চান? এবং কেন? জি। আচ্ছা, আমার বাস্তবতা হচ্ছে যে আমি এখানে তারিখ বলবো না, হু, হু। মানে সঙ্গত কারণেই বলবো না, এটা আপনি বুঝবেন বলার পরে। 5ই আগস্ট সরকার পতনের অনেক আগেই আমার একটি মাত্র মেয়ে, একমাত্র মেয়ে, সে যে স্কুলে পড়তো, স্কুলটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুলের ছুটি, অর্থাৎ ওই ওদের যে জুলাই মাসের যে ছুটি হয়, সেই ছুটিতে আমি তাকে নিয়ে দুবাইয়ে যাই। এখন দুবাইয়ে যাওয়ার পরে ধরেন পৌঁছানোর 2 দিন কি 3 দিন পরে শুনলাম যে আমার দুটো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তখনও কিন্তু 5ই আগস্ট হয়নি। আমি আপনাকে স্পেসিফিক ডেট সঙ্গত কারণে বলছি না, বুঝবেন কেন। সো কোন মানুষের বাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয় এবং তখন আপনি ক্ষমতায় আছেন, তার মানে কি? তার মানে প্রাণের সংশয়। সেই অবস্থায় আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব ছিল না, এবং আমার একটা বাচ্চা মেয়ে। সো আই ডিড নট হ্যাভ দ্যাট অপশন। আমি 5ই আগস্টের পরে পালাই নাই। আমি আমার মেয়ের ভেকেশনের জন্যই গিয়েছি। আজকাল একটা চল হয়ে গেছে, বাচ্চারা যারা স্কুলে পড়ে এবারে তারা বেড়াতে যেতে চায়, পৃথিবী দেখতে চায়। আগে তো আর তো মোবাইল টোবাইল ছিল না, তাদের চিন্তা ভাবনা সবকিছু ডিফারেন্ট হয়ে গেছে, এবং তাদেরকে বাইরে না গেলে তারা অনেক সময় রিভোল্টও করে। এটা যাদের টিনেজ বাচ্চা আছে তারা আমার কথাটার সাথে রিলেট করতে পারবে। এবং যেটা হলো, আমি দেখলাম যে আমার নামে এখন পর্যন্ত 1 ডজনের উপরে হত্যা মামলা, এবং সবই একই তারিখে। আমি একই তারিখে একই দিনে বাড্ডায় হত্যা করছি, একই তারিখে হত্যা করছি আপনার উত্তরায়, একই তারিখে আমি হত্যা করছি গাজীপুরে, একই তারিখে আমি হত্যা করছি বগুড়ায়, একই তারিখে আমি হত্যা করছি রংপুর কোতোয়ালিতে, একই তারিখে আমি রংপুর করছি হত্যা করছি রংপুরের আরেক থানার অধীনে। অর্থাৎ ওই দিন ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত রাশেক রহমান ঢাকা থেকে রংপুর পর্যন্ত নির্বিচারে হত্যা করে বেড়াচ্ছেন। আইদার তাকে রকেটে যেয়ে হত্যা করতে হচ্ছে অথবা হেলিকপ্টারে ঘুরে ঘুরে হত্যা করতে হচ্ছে। এই যখন পরিস্থিতি, এবং আরেকটা জিনিস খেয়াল করলাম, আইনের সম্মুখীন হয় দোষের কিছু নাই, এবং আমি আইনের সম্মুখীন হতে প্রস্তুত আছি। আমি মনে করি যুক্তি, তথ্য এবং আমার আইন সমেত যেই নিজেকে আত্মপক্ষ সমর্থনের যে জায়গা, তাতে করে এই মামলায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে গণ অভ্যুত্থান হোক আর যাই হোক, আপনি আদালতে যাচ্ছেন আত্মপক্ষ সমর্থনের জন্য, আইনের সামনে হাজির করা হচ্ছে আপনাকে, বিচারের আগেই, শাস্তির আগেই আপনাকে লোকজনের সামনে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আপনার যে আইনজীবী তাকেও রেহাই নাই, তাকেও মারা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। সেই অবস্থায় যাওয়া কঠিন, অসম্ভব বলি না, যাওয়া কঠিন। আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি মনে করি বিদেশ নির্ভরতার জায়গা কমিয়ে যদি মানুষের মনে কি আছে, প্রাণে কি আছে, তার সাথে সম্বন্ধ স্থাপন করে আমরা যদি আমাদের স্পেস, আমাদের জায়গাটা তৈরি করে নিতে পারি, ফিরত অবশ্যই যাওয়া যাবে। বিদেশ নির্ভরতা কমানোর কথা বলছেন। আপনি একেবারে প্রস্তুত কিন্তু আছেন। তাহলে কিন্তু আমাদেরকে সমস্যা বিনয়ী হতে এবং হবে। নির্ভরতার জায়গায় তো এখানে তো আপনার ক্ষেত্রেও আমরা বিদেশ নির্ভরতা দেখতে পাচ্ছি। আপনি এখনো পর্যন্ত আপনি দেশ কো- ছেড়েছেন। কোনো সেটি কোনো বিদেশ নির্ভরতা আমার নাই। তাহলে আমি আপনি প্রস্তুত, আমি তাহলে আমি সমস্যা কোথায়? আমি এবং আত্মরক্ষার্থে, প্রাণ আওয়ামী লীগ রক্ষার্থে, আমি প্রাণ রক্ষার্থে আত্মরক্ষার্থে কোথাও আছি, এটা বিদেশ নির্ভরতা নয়। তাহলে যদি এই আমি এই তখন যে দেশের, আমি যদি তখন আত্মপক্ষ দেশের বাইরে না থাকতাম, আমি যদি আমার মেয়ের স্কুলের ছুটির ভেকেশন যদি না করতে যেতাম, তাহলে বাংলাদেশের কোনো বন জঙ্গল আমাকে লুকায় থাকতে হইতো, অথবা আমাকে ঢাকায় বা বাংলাদেশে কোথাও এক জায়গায় ধৃত হতে হতো, এবং প্রাণনাশেরও সুযোগ ছিল, আরো অত্যাচার
তো রাখবে, আমার বিদেশ নির্ভরতা নাই। তাহলে এই যে আই এই এম ওয়ান অফ দ্য ফিউ পার্সন, প্রশ্নকে ফিরিয়ে আপনার দিতে কথাটা হলে পছন্দ হয় নাই, আপনার কথাটা আমার পছন্দ হয়নি। আই এম ওয়ান অফ দ্য ফিউ পার্সন না যে না যে নো, আপনার কথাটা পছন্দ হয় না, এই পরিষ্কার করবো। এই প্রশ্নের আই মধ্য এম দিয়ে আই এম clear নো, করতে জিনিসটি আই এম ওয়ান অফ দ্য ফিউ পার্সন যে সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যে কোনো দিন বিদেশের সাথে অনেক বেশি গাঢ় সম্পর্ক স্থাপন করতে পারতো। আমি কোনোদিন বিদেশি কোনো পাসপোর্ট নেই, আমি কোনোদিন কোনো জায়গায় রেসিডেন্সি নেই, আমি কোনোদিন কোনো গ্রিন কার্ড নেই, এবং আমি কোনোদিন বাংলাদেশ থেকে অবৈধভাবে কোনো টাকা পাচার করি নাই। আপনি বলছিলেন প্রস্তুত আছেন, তাহলে সমস্যাটি কোন জায়গায়? আপনি সমস্যা বিনয়ের কথা বললাম, আপনি বলছেন। তো শুনেন নাই আমার কথা। আমি তো বললাম যে আমাদের আন্দোলনের ফোকাসটা যদি জনগণ নির্ভর হয়, তাহলে ফিরে যাওয়া যাবে, তাহলে তো একটা জায়গা তৈরি হয়ে যাবে। সেটা এখনো হয়নি তো, আপনি তো আমার কথাটা শুনেন নাই। আমরা জন বিদেশের দিকে তাকিয়ে আছি। আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আপনি কি এটা বিশ্বাস করেন কিনা যে আওয়ামী লীগ অনন্তকাল টিকে থাকবে? যদি বিশ্বাস অবশ্যই করেন, হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী যদি লীগ একটি বিশ্বাস করেন, হ্যাঁ, যদি অবশ্যই বিশ্বাস করেন, বাংলাদেশের তাহলে বিদেশ জন্মের নির্ভরতা সাথে কমিয়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আভ্যন্তরীণ ভাবে বাংলাদেশে যারা আছে তাদেরকে আগে সংগঠিত করার সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটি আপনারা করবেন না? আপনি আপনি কি পার্ট না আমি তো আওয়ামী কেউ লীগের? না করার, আপনি তো আমার একটা পদ বললেন, হ্যাঁ, এই পদে কিন্তু 700 না 800 লোক আছে, হ্যাঁ, আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আমি একজন অনুসারী, সমর্থক। কিন্তু এরকম আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কি এরকম কোনো কিছু বলা আছে যে আমরা বিদেশ থেকে কোনো রকমের পজিটিভ সাড়া পেলেই আমরা শুরু করব, বা না, এরকম আমি কোনো আমি কিছু? এসব জানি না। আমি তাহলে তো বললাম আপনাকে, আমি 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 বিদেশের কথা শুনি না। বিদেশ এই থেকে কি পেলে কি এই হবে? যে বিদেশ নির্ভরতা, এটি তো মনে হয় যে ও, সামাজিক আপনি 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 কথাটা বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি। আপনি কিন্তু একজন আপনি কিন্তু আওয়ামী লীগের একজন পলিসি মেকারকে আমন্ত্রণ জানান নাই। আমি কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারক না, আমি আওয়ামী লীগের মালিকও না। আমার বঙ্গবন্ধুকে ভালো লাগে। আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে বঙ্গবন্ধু শিখিয়েছেন। আমার জায়গা পরিষ্কার ভাই, একদম সোজা কথা। এবং আমার বৃত্তি, আমার আয় রোজগার কোনো কিছুই আওয়ামী লীগ বা নৌকার উপরে নির্ভরশীল না। একেবারেই হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশের ইতিহাসটা, গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত উপস্থিতি এই দেশের প্রত্যেকটা প্রান্তরে, সেই ভালোবাসার জায়গা থেকে আমি দলটা করি। আপনি একজন খুব শক্ত, কঠিন সমর্থককে আমন্ত্রণ জানিয়েছেন। এখন আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন, আমরা কর্মী নো, সমর্থক। জি। আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ কোন ফোরাম থেকে যে আপনি কি মনে করেন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য কি করা যেতে পারে, হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে কথা বলতে পারি, সেই প্রসঙ্গে আমি যৌক্তিকভাবে কথা বলবো। কিন্তু আপনি তো সেই ফোরামের অংশ না। আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোন জায়গা থেকে বলা হয় যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, আমি একা কেন, আরো অনেক কর্মীরা দিতে পারবে, আমার থেকে ভালো ওপিনিয়ন দিতে পারবে। প্রশ্ন হচ্ছে এই ওপিনিয়ন গুলো নেওয়া হচ্ছে কিনা। আমার তো মনে হয় না কারো কাছে কোনো উপদেশ পরামর্শ কিছু এখনো নেওয়া হচ্ছে, হয়তো বা সেই পরিস্থিতিতে নাই। আপনি বলছিলেন যে বিনয়ী হতে হবে। বিনয়ের অভাব কোথায় দেখছেন? কাদের মধ্যে দেখছেন? একেবারে কাদের মধ্যে? আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর মধ্যে, নাকি একদম উচ্চ পর্যায়ে না, বিনয়ের অভাব আমাদের আমাদের কোথায়? এবং ন্যারেটিভটাতে বিনয়ী বিনয়, হতে হলে, সেটি প্রমাণ করতে হলে যে বিনয়ী, এটি কি করতে হবে? না, আমাদের ন্যারেটিভটাতে বিনয়ী হতে হবে। আমাদের ন্যারেটিভ যেটা দলের, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে মানুষ তো ভুল ত্রুটি করে, তাই না? হুম। আর আপনি মনে করেন 16 বছর ধরে বাংলাদেশের জন্য এত কাজ করলেন, ভালো কাজ করলেন, তো সেখানে তো কিছু ভুল ত্রুটি হয়তো বা হতে পারে, অনেক কিছু দৃষ্টিগোচর না হতে পারে, অনেক কিছু আমাদের অজান্তে হয়ে যেতে পারে, যেটা ফলাফল আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। তো এই পুরা কালেকটিভ জিনিসটাকে নিয়ে একটা নতুন অভিযাত্রার সূচনা কল্পে দেশ ও জাতির কাছে বলা যে আপনার যদি কোনো রাগের জায়গা থেকে থাকে, ক্ষোভের জায়গা থেকে থাকে, সেটা তো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আমরা আপনার সাথেই থাকতে চাই, আমরা আপনার সাথেই কাজ করতে চাই, এবং জানবেন যে আমরা আপনার পাশেই আছি। হ্যাঁ, এভাবে নিজেকে প্লেসমেন্ট করার মধ্য দিয়ে আমি মনে করি আমরা শক্তিশালী হব, দুর্বল হব না।
অর্থাৎ এই 16 বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি জনগণের কাছে সে বিনয়ী হয়ে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, কেন জনগণ কি মনে করেন, জনগণ কি বাংলাদেশের পুরো সময়টা দেখে নাই? জনগণ কি এটা বোঝে না যে আমার যদি ভুল হয়, আমার আগে যারা ছিল তাদেরও ভুল হয়েছিল বা ভুল হতে পারে, আগামী দিনে যারা আসবে তাদেরও ভুল হবে। জনগণ তো আচ্ছা, বোঝে এটা, জনগণ বোঝে। ইটস নট দ্যাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, প্রসঙ্গক্রমেই আমি এটি আনতে চাই যে হ্যাঁ, বিনয়ী হতে হবে। 16 বছরের এই শাসন ক্ষমতায় থাকার কালে যে ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য ক্ষমা একই সাথে কিন্তু এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত মানুষ তারাও বলছে এই ধরনের কথা যে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত ক্ষমা চায়নি, ক্ষমা চাইতে হবে। একদম প্রেস সেক্রেটারির কথা আমি বলতে পারি যে তিনি বলেছেন ক্ষমা চাইতে হবে, এবং যে তথ্য উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে আসতে দেওয়া হবে না, এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এবং সাম্প্রতিক যেই রাজনৈতিক আওয়ামী লীগের ভুল ত্রুটির কথা বলছেন, অনেকেই বলছে সেই এখন এই পট পরিবর্তনের পরে এখনকার পরিস্থিতি যে অরাজক পরিস্থিতি, আপনি বলছেন পিটিএ মেরে ফেলার কথা, এবং সবাই বলছে পিটিএ মেরে ফেলা, বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি আদালতে হয়েছে, হামলা করা, হ্যাঁ, আদালতের সামনে গেলে এই পরিস্থিতি কিন্তু আইনজীবীকে হামলা করছে, আপনার আইন নিজের আইনজীবীকে হামলা করছে। এবং একটি অরাজক অবস্থা। এই 15 বছরের শাসন ক্ষমতার ভুল ত্রুটিগুলোর পরে এখন জনগণ যেটি হলো যে জ্বলন্ত উনুন থেকে একেবারে কড়াইয়ে পড়েছে, এরকম টাইপের একটি অবস্থা তৈরি হয়েছে। আপনি কি বলবেন এই জায়গায়? না না না, একটু শোনেন না, এটা এটা ইটস নট লাইক দ্যাট। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রেস সচিব কি বললেন, আমি তো সেই আঙ্গিকে কথা বলিনি। we না, তারাও we বলছেন, are a এবং no, we are a political party, এবং our leaders, they are beholders of unique political souls. আমাদের প্রত্যেক নেতার ভিতরে একটা রাজনৈতিক সত্তা কাজ করে। হুম, এখন সুপ্রিম যে কাউন্সিল, সেখান থেকে কোন ভাষায় কিভাবে আপনি বিনয়ের সাথে আপনার অবস্থানটা প্রকাশ করবেন, সেই ভাষার সাথে এই কি তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের ভাষার মিল হবে, সেটা তো কেউ বলছে না। আওয়ামী লীগের অবস্থান স্বতন্ত্র। আমি আপনাকে আগেও বলছি যে কোন নেতা আছেন না আছেন, কোন দেশ আছেন কোন দেশ নাই, কে আমার সাথে কে আমার সাথে না, কে কি চায়, ওতে আওয়ামী লীগ চলবে, চলমান একটা প্রবাহ ধারা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি বিনয়ের সাথে কিভাবে নিজেকে আবার নতুন করে জনগণের পাশে দাঁড়া করাবেন, সেটার একটা অনন্য ভাষা থাকবে। সেটা এই অনুষ্ঠানে আলাপ করে প্রকাশ ঘটানো সম্ভব নয়, কারণ এটা তো একার কোনো সিদ্ধান্ত হতে পারে না। এটা সামষ্টিক একটা জায়গা, সামষ্টিক একটা আলাপচারিতার প্রয়োজন আছে, এবং একেবারেই প্রাসঙ্গিক যারা নীতি নির্ধারক তাদেরকে নিয়েই হতে হবে। হ্যাঁ, তারা তৃণমূল থেকে তাদের সিগন্যাল গুলা নিতে পারে, বার্তাগুলো নিতে পারে, সংকেত গুলো নিতে পারে, কিন্তু একটা ফোরাম, একটা কাউন্সিলে এই আলাপটা হতে হবে। ঠিক আছে না? এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে, আমি তো এর আগে আমার বিভিন্ন টক শোতে বলেছি যে দেখেন, আমাদের দেশের গত 15 বছর বাংলাদেশে আমি যখন সরকারের ক্ষমতায় যখন জড়িত শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং সেখানে জামাত ইসলামের অনেক শীর্ষ নেতারাও তো বিচারের সম্মুখীন হয়েছেন। কিন্তু আমি কোনোদিন দেখি নাই, কেউ একটা ভিডিও দেখাতে পারবে না যে আদালত চত্বরে তাকে হামলা করা হচ্ছে বা তার আইনজীবীকে হামলা করা হচ্ছে। বা আমি আমার বিএনপি দলের ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে তাদের নামেও শত শত মামলা হয়েছে, সেই মামলার নৈতিকতা নিয়ে ওনারা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই মামলার মুখোমুখি হতে গিয়ে তাদের আইনজীবী লাঞ্ছনা বা শারীরিক আক্রমণের শিকার হয়েছেন, বা তারা নিজেরা শারীরিক আক্রমণের শিকার হয়েছেন বলে আমার জানা নেই। কোনো ভিডিও চিত্র আপনি দেখাতে পারবেন না একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে। অবশ্যই সেরকম সুতরাং কোনো ঘটনা ঘটেনি। সুতরাং সরকার যেই রূপেই আসুক, সরকারের কিছু নৈতিকতা থাকুক বা না থাকুক,
সরকার সাংবিধানিক ভাবে সিদ্ধ হোক বা না হোক, যদি সে তার নিজের সরকার বলে দাবি করে, তাহলে বিচারের জায়গাটায় যিনি বিচার প্রার্থনা করবেন তাকে অবশ্যই সুরক্ষা প্রদান করতে হবে। সেই জায়গাটা সরকার ব্যর্থ হয়েছে কিনা আপনি কি মনে করেন? এতক্ষণ ধরে কি বললাম? না, ব্যর্থ একেবারে তো ক্লিয়ার হয়েছি। করে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দলের মধ্যে যে আপনার দলের মধ্যে যে দুর্নীতিবাজদের কথা উঠছে এবং অর্থ পাচারের এবং প্রতিদিনই নানা রকমের খবর আসছে, এই দুর্নীতিবাজদের বিষয়ে আসলে কি করণীয়? নতুন ভাবে যখন আওয়ামী লীগ আসবে, তাদের নিয়েই কি আসবে কিনা সেই বিষয় সেটি নিয়ে আপনার মন্তব্য। দুর্নীতিবাজদের দায়িত্ব দুদকের, দুর্নীতি দমন কমিশনের। কিন্তু আওয়ামী লীগ দলের মধ্যে দায়িত্ব নিবে না, তার দলের কর্মী মধ্যে কর্মকাণ্ড। দলের নাম ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, দুঃশাসন প্রতিষ্ঠিত করেছেন, দলের নেতা কর্মীদেরকে লাঞ্ছিত করেছেন, নির্যাতিত করেছেন, নিষ্পেষিত করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন ঠিক। নির্বাচনের নাম করে যারা টাকা পয়সা নিয়েছেন প্রার্থীদের কাছ থেকে, হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তাদেরকে রেখে তো আপনি কোনো আন্দোলন জমাতে পারবেন না। আপনার তো, আপনি যে যত যা কিছুই বলে, অনেকে বলতেছে যে হ্যাঁ ভাই, যা হয়েছে হয়েছে, আসলে আমরা সব এক হয়ে যাই। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমরা তো বলতেছি এক হওয়ার জন্য, কিন্তু মানুষের মনের ভিতরের কথাও তো আমরা কিছু পাই। হুম, হুম। মানুষের মনের ভিতরের কথাও আমরা কিছু পাই। আন্তরিকতার একটা ব্যাপার আছে, নিষ্ঠার একটা ব্যাপার আছে। তো মন থেকে হাজারো ভালোবাসা থাকলেও দেখা যাচ্ছে যে যখন সে আন্দোলনে নামতে যাচ্ছে, তার স্ত্রী বলতেছে যে তুমি তো জমি বিক্রি করে অমুক নেতাকে টাকা দিয়ে আসছিলে, আবার তুমি যাচ্ছ কেন? আপনাকে পারিপার্শ্বিকতাকে একেবারে ফেলে দিলে চলবে না। অনেক বাবাকে তার ছেলে হাত ধরে টেনে ধরছে যে আপনি তো করছেন, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আপনার মনে হইলো যে আপনি বোধহয় জামাত বা বিএনপি এমন ভাবে আপনাকে অত্যাচার করছে মামলা টামলা দিয়ে। হ্যাঁ, তা আপনি নামবেন কেন? আপনি একটা স্কুলের একটা সভাপতি ছিলেন, সেটার থেকে আপনাকে জোর করে টেনে নামাইছে, তা আপনি নামবেন কেন? হ্যাঁ, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন একটা কলেজের সভাপতি ছিলেন, আপনাকে দেখা গেছে মানে দলের ভিতরে অন্তর কোন্দলের জন্য আপনাকে বেইজ্জত করে লোকজনের সামনে দিয়ে নামাচ্ছে, তা আপনি যাবেন কেন? এগুলো কিছু বাস্তবতা, এগুলো আপনি ফেলে দিতে পারবেন না। হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই অ্যাড্রেস করে আসতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, বিদেশি শক্তি আপনারা এসে কোলে নিয়ে বসাই দিবে, তাহলে কিছু বলার নাই। হ্যাঁ, এবং আম, কতগুলো ক্ষত আছে, ক্ষতের গভীরতা থাকে, বুঝছেন? পৃথিবীর সব ক্ষত কিন্তু একরকম না। এখন একটা লোক চিরকাল একটা গ্রামে সে তার পরিবারকে নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করত, সে এক ফরম্যাটে আসছে। এখন তারা আপনি হঠাৎ করে একটা রাজনৈতিক মার্কা দিয়ে তাকে পিছনের সারিতে ফেলে দিলেন। এটা আপনি এখন ঠিক করতে পারবেন না, কিন্তু আপনাকে বলতে হবে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই আশ্বস্তিকরণের জায়গাটা তৈরি না হলে সমস্যা। এবং মানে আপনি মনে করেন দিনের শেষে শিক্ষা, জ্ঞান, মেধা এর কোনো বিকল্প নাই। আমাকে অনেকে গালিগালাজ করে, আমি দেখেছি আওয়ামী লীগেরও কিছু লোক গালিগালাজ করে, জামাত বিএনপির লোকরা গালি, তখন আমার মনে হয় যে আমি ঠিক কথাই বলতেছি। কারণ দুই দিকের লোক যখন একসাথে গালিগালাজ করে, তার মানে আই এম স্পিকিং দ্য ট্রুথ। কারা গালিগালাজ করে? যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, যারা আওয়ামী লীগের নিষ্পেষিত নেতা কর্মীদের কাছ থেকে টাকা পয়সা দুর্নীতি করেছে। এখন আমাকে অনেকে লেখে, আগে বলেন নাই ভাই, আগে তো বলতে পারিনি, আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারিনি, এখন বলতে পারি, বলবো, বলতে হবে। কিন্তু এর মানে এই না যে আমি আওয়ামী লীগ বা আমার নেত্রী তার সাথে কম্প্রোমাইজ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা, এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করার অন্যতম বজরা বলেন, নৌকা বলেন, বাহন বলেন আওয়ামী লীগ। কিন্তু যারা মনে করছেন যে নৌকাটা কাঠের নৌকা, নো, এটা লক্ষ কোটি প্রাণের সামষ্টিক একটি সত্তা, সেটা হচ্ছে নৌকা। আপনি মনে করেন এটিকে বেঁচে থাকার জন্য না সার্ভাইভালের জন্য আমরা জানি না, কিন্তু আমরা আমাদের
নৌকার যে এক্সক্লুসিভিটি, ইংরেজিতে বলে এক্সক্লুসিভ, অর্থাৎ মানে আধুনিক বিশ্বে তো এক স্বামীর এক স্ত্রী থাকে, অনেকের বেশিও থাকে, কিন্তু ওটা খুব একটা প্রশংসনীয় ব্যাপার নয়। আধুনিক বিশ্বে এক স্ত্রীর এক স্বামী থাকে। তো কথা হচ্ছে যে নৌকার বাহক একজনকে তো হতে হবে। আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী বিভিন্ন পর্যায়ে যখন পরীক্ষার ব্যাপার আসবে, অর্থাৎ নির্বাচনগুলোর ব্যাপার আসবে, তখন তো একজন করেই নির্বাচন করবেন, নাকি 2 জন 5 জন 4 জন করে করবেন? তো এগুলো আমরা ভুল করছি। হ্যাঁ, আর ধরেন ধরেন আপনার বাড়ি, আপনার দেশের বাড়ি ধরেন নোয়াখালী। এখন নোয়াখালী থেকে আমি রংপুর থেকে একজন লোককে এনে আমি দিয়ে দিলাম, আসো নির্বাচন করো। পারেন, আপনার শক্তি আছে, আপনি ইলেকশনে দাঁড়া করিয়ে দিতে পারেন, কিন্তু মানুষের মন কি আপনি জয় করতে পারবেন? ওখানে তো একটা নীরব বিপ্লব, নীরব বিদ্রোহ হয়ে যাবে, এবং এটা হয়েছে অনেক জায়গায়। আপনি নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা বলছিলেন। আপনার আসনে 2024 আপনি নির্বাচন করেছেন, সেখানে আপনি বিজয়ী হতে পারেননি। সেখানে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী বিজয়ী হয়েছে, এবং বিপুল ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। কারণ কি ছিল আসলে? না, প্রথম কথা হচ্ছে আমি নির্বাচিত হতে পারি নাই, এটাকে আমি খুব একটা ইয়ে ভাবে নেই না। নির্বাচনে জয় পরাজয় থাকবে। আহ, আমার চিন্তা ছিল যে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন, দেশ ভালো চলবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটাই বড় কথা। এখানে কয়েকটা সমস্যা। প্রথম কথা হচ্ছে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, সেটা এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে, আমি বলার আগে অনেক কিছু বেরিয়ে আসছে। আর তার থেকেও বড় কথা, যেটা সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার, যেটা আপনি বলতেছেন স্বতন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র আজ অবধি পরিবর্তিত হয়নি অ্যাজ ফার এজ নমিনেশন ইজ কনসার্নড। সেই গঠনতন্ত্র মোতাবেক যে কোনো ব্যক্তি যিনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করবেন তিনি হবেন বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র নন। সুতরাং আমি কিন্তু আসলে জানি না এই শব্দটা কোথা থেকে আসে, কিভাবে আসে। 2 নাম্বার, আপনি যখন এই ধরনের একটা নির্বাচন করার অনুমতি দিলেন, তখন কি হলো যে পুরা দলটার ভিতর থেকে যারা দলের পদধারী তারা বিভিন্ন জায়গায় তাদের স্বার্থ অনুযায়ী তাদের ভূমিকা পালন করা শুরু করলো। এখন ধরেন আমি নৌকার প্রার্থী, আমার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একদিনের জন্য আমার ক্যাম্পেইন করতে যায়নি। সিগন্যালটা কি, বার্তাটা কি? আমি জানি ঢাকা থেকে অনেক কেন্দ্রীয় নেতারা বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এসপি ডিসি বিভিন্ন জায়গায় ফোন করেছেন। আই ক্যান প্রুভ ইট। এটা মানে কি? তার মানে আপনি নিজের সাথে নিজের লাগাই দিচ্ছেন। সেখানে নির্বাচনে জয়ী হইলেন না পরাজিত হইলেন, এর চিন্তা করার দরকারই নেই। সেটার ফলাফল আজকে আমরা পেয়েছি। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন যদি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতো, আমি মনে করি এই 5ই আগস্ট করা সম্ভব হতো না। দুটি ঘটনা, একটি হচ্ছে আমাদের দল বিভক্ত ছিল, ঐক্যের অভাব ছিল। 2, 7ই জানুয়ারি নির্বাচন আমরা পারতাম গ্রহণযোগ্য করতে, কিন্তু সেটা হয় নাই শেষ পর্যন্ত। যার দরুন এই 2 কারণ মিলিয়ে এটা সুদূর প্রসারী ফলাফল হিসেবে 5ই আগস্টে গিয়ে আপনি আর নাই। আপনি গ্রহণযোগ্য হয় সুষ্ঠু নির্বাচন দেন, নৌকা নির্বাচন করবে ধানের শীষের সাথে, নৌকা নির্বাচন করবে লাঙ্গলের সাথে, নৌকা নির্বাচন করবে দাঁড়িপাল্লার সাথে, ফলাফল কি হয় দেখেন। আপনাকে আর বলতে হবে না যে আপনি পরাজিত হয়েছিলেন। ইট ওয়াজ আ রিডিকুলাস মানে কনস্পিরেসি ফিল্ড ইলেকশন। কিন্তু এই এই জিএম কাদের, এই স্বতন্ত্র জিএম কাদের, জাতীয় পার্টির জিএম কাদের, শুনেন দলের শুনেন আমার কথাগুলো শেষ করতে দেন। সিদ্ধান্ত। আমি আপনাকে যা দিব অনেকে দিতে পারবো না। এই জিএম কাদের, জাতীয় পার্টির যে সভাপতি, সে নিজে ডুবছে,
তার ভাইকনা ভাতিজা সবাইকে ঢুকেছে। অ্যামেজিং ব্যাপার। জিএম কাদের আমার এলাকায় গিয়ে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, বলতেছে যে আপনারা রাশেদ রহমানকে নৌকায় ভোট দিবেন না, তার তো যাওয়ার কথা লাঙ্গল মার্কার জন্য, তার তো প্রার্থী ছিল। সে বলতেছে আমার বিদ্রোহী যে দলের তাকে ভোট দেওয়ার জন্য। আপনি কোনোদিন কোন দলের সভাপতিকে এই ধরনের ভাষণ দিতে দেখছেন? এটা কি কোনো নির্বাচনের ইয়ের ভিতরে পড়ে? তো যাই হোক, হিজ পার্টি ইজ গন, হি ইজ গন, আই হ্যাভ নাথিং টু সে, বাট অল আই এম সেইং, আমি আপনাকে হাজারো লক্ষ উদাহরণ কারণ দেখাতে পারি যেটার জন্য এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। এবং বিলিভ মি, আমি হেরে যাওয়ার পরেও কোনোদিনও এই নির্বাচন নিয়ে কোনো অভিযোগ কোথাও করি নাই। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে এই যে আমাদের নির্লিপ্ত থাকা, চুপচাপ নিশ্চুপ হয়ে থাকা বা সত্য কথাটা না বলতে পারার কারণে এর মূল্যটা অনেক বেশি চড়া হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ বাংলাদেশে বন্দিপ্রায় অবস্থায় প্রতিনিয়ত হত্যার সম্মুখীন হচ্ছে, হুমকি হামলার সম্মুখীন হচ্ছে, জেল সাজার সম্মুখীন হচ্ছে। যদি আমরা 15টা বছর ভাইব্রেন্ট ভাবে দলের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারতাম নিজেদের ভিতরে, তাহলে আজকে এই পরিণতি হতো না। আপনি যদি সরকারও না থাকতেন, আপনি যদি বিরোধী দলও থাকতেন, আপনি অনেক শক্তিশালী বিরোধী দল থাকতেন, এই অবস্থা হতো না। রাশিদ রহমান, আরেকটি প্রশ্ন, এগুলো একদমই দলের নেতাকর্মীদের এবং আপনি মনে করেন শামীমা দোলা, আপনি এটা এক মিনিট, এটা বলা দরকার। আপনি একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী, আপনি সাংবাদিক, আপনি বলেন আমার যে প্রোফাইল, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে 15 বছর যেভাবে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি, জননেত্রী শেখ হাসিনার পক্ষে, আমাকে জননেত্রী শেখ হাসিনা যদি নৌকা মার্কা দেন, আমি সম্মানিত বোধ করি, গৌরব বোধ করি। তাহলে আপনি কি মনে করেন না যে আমার রংপুর জেলার যিনি আওয়ামী লীগের প্রধান ব্যক্তি, আহ্বায়ক, যিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপন ভাতিজা, তার আমার এলাকায় যে আমার জন্য ক্যাম্পেইন করার কথা, আপনি কি মনে করেন এটা প্রাকৃতিক? আপনি কি মনে করেন এটা খুব ন্যাচারাল? এটি অবশ্যই দলের নেতা হিসাবে থাকবার কথা ছিল, কিন্তু কেন থাকেননি? এবং অনেকে কেন এই থাকেননি এটা তো আমি উত্তর দিতে পারবো না, এই প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে না। আপনি আপনি যেমন বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থী, এটি তো দলের শীর্ষ পর্যায় থেকেই কোনো স্বতন্ত্রদের স্বতন্ত্র প্রার্থী বলে কিছু নাই। আমি গঠনতন্ত্র অনুযায়ী, এটি তো শুনেন, গঠনতন্ত্র অনুযায়ী নৌকার বিরুদ্ধে যে দাঁড়াবে সে বিদ্রোহী প্রার্থী। কিন্তু এটি তো দলের শীর্ষ পর্যায় থেকে গত এই যে সবশেষ যে নির্বাচনটি 2024-এ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং আমি প্রশ্ন যে পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে, আপনি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটা রেজলিউশন দেখান, কোথায় উন্মুক্ত করা হয়েছিল? এটি দলের নিয়ে কথা বলবেন, নো দলের ওবায়দুল কাদের কি বলছে, ওবায়দুল কাদের চাচা কি বলছে সেটা নিয়ে কথা বলবেন না। আপনি আমাকে দলের দলিল দেখান। আপনাকে কিন্তু আপনি আমাকে একটা আমি তাদেরকে বলি, যারা বিদ্রোহী প্রার্থীদের নিয়ম কি? যদি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে কেউ করে, তাহলে তো তাকে বহিষ্কার করবার কথা ছিল। সেটি তারা যখন নির্বাচিত হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়নি। আমি তো সেই জায়গাতে আসছি, আমি ওই জায়গায় বলতে চাচ্ছিলাম, নমিনেশন পেপারের নিচে পরিষ্কার লেখা আছে যে আপনি নমিনেশন না পেলে যদি এর বিরুদ্ধে আপনি নির্বাচন করেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কৃত বলে বিবেচিত হবেন। কিন্তু 2024-এর পরে তো তারা বহিষ্কৃত হয়নি। আপনি শুনেন, একটা মানুষ তো একটা কথা বলার ভঙ্গি থাকে, আমি একটা স্পিডে কথা বলি, আপনি যেটা মাঝখানে কথা বলেন তাহলে আমি আর আসল কথা বলতে পারি না। জি বলেন। আমি পরিষ্কার কথা বলছি, আমি আপনার অনুষ্ঠানে এসে একটা কথা বলছি যে আমি না থাকলে আওয়ামী লীগ থাকবে না, থাকবে তো। ডোনাল্ড ট্রাম্প আগামীকালকে না থাকলে আওয়ামী লীগ থাকবে না, থাকবে তো। সুতরাং আমি বলতেছি আওয়ামী লীগের গঠনতন্ত্রের কথা, আর আপনি বলতেছেন কিসের কথা? আমার কথাটা শুনেন আগে। জি বলেন। আমার কথা হচ্ছে, আপনি নমিনেশন ফর্মে ডিক্লারেশন নিলেন, আপনার গঠনতন্ত্র বলা আছে যে আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থীর বিরুদ্ধে গেলে কি দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনি যে স্বতন্ত্র বলেছেন বা উন্মুক্ত করেছেন, সেটার কোনো দালিলিক প্রমাণ আপনার কাছে আছে? নাই। কিভাবে হলো সেই প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিব না।
সেটা আপনি আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, বের করে নিয়ে আসেন। কিন্তু আমি শুধু আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোন সভায় গঠনতন্ত্র পরিবর্তন করে একে স্বতন্ত্র প্রার্থী ডাকার কোন সিদ্ধান্ত হয় নাই। আর 2 নাম্বার, যদি ধরেন মিটিং করে সিদ্ধান্ত হয়ে থাকে, তারপরেও ভাই দিনের শেষে আমরাই তো ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেটি নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় যে আমি আপনি একা তো করতে পারবো না। যে এই যে আপনার মিঠাপুকুরে আপনি সেখানে রংপুর 5 আসন থেকে আপনি নির্বাচন করেছেন মনোনয়নের বিষয়ে, যে একজন সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন। এই মনোনয়নের ক্ষেত্রে অনেকের অভিযোগ যে এইখানে আপনি আপনার চেয়ে ভালো প্রার্থী ছিল কিনা বা আপনি পরিবারতন্ত্রের সুযোগটা নিয়েছেন, এরকম অভিযোগ আছে অনেকের। এখানে সেই প্রশ্নটি আছে। আপনি কি মনে করেন যে সেই পরিবারতন্ত্র দলের যে সংগঠন সংস্কারের কথা বলছেন, এই জায়গায় কি সংস্কার করার দরকার আছে কিনা, এবং আপনি পরিবারতন্ত্রের সুযোগটি পেয়েছেন কিনা? আপনার বাবার সিট ছিল সেটি, আসনটি। আচ্ছা, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা অভিযোগ করছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। 2 নাম্বার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই বাবার পরিচয় নমিনেশন পেয়েছেন, কিন্তু তাদেরকে আপনি আমার থেকে বেশি চিনতেন। আমাকে তো মনে হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মানুষ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে চেনেন, আমার বাবার নামে কিন্তু অত লোক চেনেন না। সুতরাং যারা এসব প্রশ্ন আপনাকে দিয়ে করাচ্ছে তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, পরিবারতন্ত্রকে আমি খুব ভালোভাবে জানি। আমাকে কোনোভাবে পরিবারতন্ত্রে আপনি ফেলতে পারবেন না। আমি এই ছাত্রলীগের নাম লিখিয়েছি 1991 সালে, এবং 1991 সালের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের তারাও জীবিত আছে, এবং 91 সালের পর থেকে যারা সভাপতি সেক্রেটারি আছে হয়েছে তারাও জীবিত আছে। যখন এই দল ক্ষমতায় আদৌ কোনোদিন যাবে কিনা, যখন মানুষ জানতো না, তখন রাশেদ রহমান ছাত্রলীগে ছিল। আপনার ওই যে সুজিত রায় নন্দীর কথা বললাম, সাংগঠনিক সম্পাদক, কথা বলা উচিত না আমি বলতেছি, সে কেন্দ্রীয় নেতা, তার ছেলে শেখ হাসিনার পদত্যাগ চাইছে, বিচার চাইছে, বৈষম্য বিরোধী আন্দোলনে ঐক্য প্রকাশ করছে। অনেক কেন্দ্রীয় নেতা আছে যাদের ছেলে মেয়ে জীবনে ছাত্রলীগ করে নাই এবং এই আন্দোলনের বিরুদ্ধে ছিল। এই আন্দোলনে অনেক নেতাকে না না আমি বলি, সুতরাং এরশাদ বিরোধী আন্দোলনের যারা প্রথিতযশা ছাত্র নেতা, প্রত্যেককে অনুষ্ঠানে এনে জিজ্ঞেস করেন রাশেদ রহমানকে কত বছর ধরে চিনে এবং কত বয়স, কোন বয়স থেকে চিনে এবং কোন বয়স থেকে আমরা সক্রিয়ভাবে ছাত্রলীগ করি। শিওর, আমি তো গর্বিত আমার বাবাকে নিয়ে, অবশ্যই এটা আমার একটা শক্তি। কিন্তু আমি আমল না করে এসে নমিনেশন চাই নাই। আমি কৃতজ্ঞ, নেত্রী আমাকে নমিনেশন দিচ্ছেন, উনি তো বুঝেই দিচ্ছেন আমি দলের জন্য বেটার না অন্য কেউ বেটার। এবং সবচেয়ে মজার কথা যেটা আপনি বললেন যে এটাই তো এই দলের অবস্থিত, আপনার কথায় উত্তর পেয়ে গেছেন কেন আমাদের আজকে বিপর্যয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও হবেন, উপজেলা চেয়ারম্যানও হবেন। উপজেলা চেয়ারম্যান তিনি উপজেলা চেয়ারম্যানও হবেন, তিনি এমপিও হবেন। পৌরসভার চেয়ারম্যান তিনি পৌরসভার চেয়ারম্যানও হবেন, এমপিও হবেন। যখন এই ধারা আপনি চালু করে দেন তখন আপাত দৃষ্টিতে খুব ভালো লাগে, কারণ সবাই তো তেল মারছে, কিন্তু এর বাস্তবতা হচ্ছে ব্যাপক শৃঙ্খলায় বিপর্যয় হয়। এবং যারা পরিবারতন্ত্রের কথা বলতেছেন, আমি আবারও তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে পারিবারিক পরিচয় দিয়ে যারা এবার নমিনেশন পেয়েছেন, তাদের সাথে আমার আওয়ামী লীগের পক্ষীয় কাজের যদি আমলনামা বিচার করা হয়, আমি কোথায় আর তারা কোথায়? আর পরিবারতন্ত্র আপনি অস্বীকার করবেন কেন? পরিবারতন্ত্র তো আছে। আমাকে যে ভালোবাসে আমি তার সন্তানকে ভালোবাসবো, আমি যাকে সুযোগ দিই সে যদি ভালো সুযোগে ব্যবহার করে তার সন্তানকেও আমি সুযোগ দিব। এটা সকলের জন্য প্রযোজ্য। আপনার বাবা মুক্তিযোদ্ধা, তার জন্য কি আপনি একটা আলাদা সম্মান পান না আমার কাছ থেকে? এটা কি পরিবারতান্ত্রিক কোনো ব্যাপার নয়? আপনি কি ওই পরিবারের বাইরে? টাকা পয়সা বাদ দেন, চাকরি বাকরি বাদ দেন, বাট সম্মানটা তো পান, সেটা আপনার বাবার কারণে পান। সুতরাং উজবুকের মতো পরিবারতন্ত্র নিয়ে কথা বললে হবে না। পরিবারতন্ত্র কি জিনিস বুঝতে হবে। আমরা খুব যোগ্যতা না, আমরা খুব যোগ্যতা না, কিন্তু পরিবারতন্ত্রে যাদের কমিটমেন্ট নাই
তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে পরিবারতন্ত্রের অভিশাপ। একেবারে পরিষ্কার যে আপনি পরিবারের যে ঐতিহ্য, বাবার যে কৃতিত্ব, সেটি আপনার প্লাস পয়েন্ট হয়েছে, কিন্তু আপনার নিজের যোগ্যতায় আপনি নমিনেশন পেয়েছেন, আপনার রাজনৈতিক দীর্ঘ একটি ক্যারিয়ার আছে, এটি পরিষ্কার হয়েছে। প্রশ্ন করলেই আসলে পরিষ্কার হয়, আপনি অভিযোগটি আপনি খণ্ডন করেছেন। হ্যাঁ, এখন আপনার যে নির্বাচনী এলাকা, সেখান থেকে আপনি ৭১,৫০০ সামথিং ভোট পেয়েছিলেন। তো এটি কিন্তু না, আমি 76,000 পাইছি, আপনি ভুল বলতেছেন। দ্যাট ডাজন্ট ম্যাটার, ইটস অল দ্য সেম। ওকে, 76,000 আমি ইটস ওকে, সো ইটস সেম, এটি কিন্তু অনেক বড় একটি, এবং আপনার নির্বাচনী এলাকা, ভোট আপনি যাই পান, এটি নির্বাচনী এলাকা। এখন আপনার মিঠাপুকুর এলাকায়, আপনার যে নির্বাচনী এলাকা, সেখানকার আওয়ামী লীগের কি অবস্থা, জনগণের কি অবস্থা, আপনি সেই যোগাযোগ বা সেই এটি এখন রাখতে পারেন? আমার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগের কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত, কিন্তু আপনাকে আমি যেটা বললাম, এটা আমার এলাকা বলে না, এটা বেশিরভাগ এলাকাতেই আমাদেরকে আরেকটু জনগণমুখী প্রোপাগান্ডা, প্রচার প্রচারণা চালাতে হবে, আমরা ভালো ফলাফল পাবো। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে মনোনয়ন নিয়ে কথা বলছিলেন, ইউনিয়ন পরিষদের বা উপজেলা পরিষদে যে তিনি এমপিও হতে চান, এই মনোনয়ন বিষয়টি নিয়ে যেহেতু উঠেছে প্রশ্ন, আপনি আরেকটি টক শোতে বলেছেন যে ৩২ নাম্বার ভাঙা হলো, কিন্তু ৩২ নাম্বারে ধানমন্ডিতে যিনি সংসদ সদস্য, সেই জায়গায় আপনার কথা থেকে উঠে এসেছে যে মনোনয়নটি সঠিক হয়নি, এবং ধানমন্ডি এবং গোপালগঞ্জের যে মনোনয়ন, আর আমি কি বলবো, ভুরুঙ্গামারি বা অন্য কোনো একটি জায়গার মনোনয়ন এক হবে না, এই জায়গাটিতেও এই মনোনয়ন আপনি প্রশ্ন মানে তুলেছেন। আপনি কিছু বললেন না মাঝখানে, হ্যাঁ, এটা খুব সেন্সিটিভ বিষয়, তো আমি একটু বলি, কিছু বললেন না, আমি করজোরে রিকোয়েস্ট করতেছি, খুব সেন্সিটিভ বিষয়। নমিনেশনটা ভুল হয়েছে কিনা, ধানমন্ডি ৩৫ নম্বরের যিনি সংসদ সদস্য হয়েছেন, অর্থাৎ ঢাকা 10-এ, সেটা আগে বোঝা না গেলেও তো এখন বোঝা যাচ্ছে ভুল হয়েছে কিনা। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? অথচ পুরা বাংলাদেশে যখন আওয়ামী লীগ পর্যদুস্ত দাঁড়াতে পারছে না, তখন টুঙ্গিপাড়া বলেন, গোপালগঞ্জ বলেন, সেখানকার যারা নেতা বা নেতৃস্থানীয় আছেন, তারা কিন্তু সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে। সুতরাং ভুল হয়েছে কিনা এটা কিন্তু আমার বলার প্রয়োজন নেই, এটা কিন্তু চোখে পরিষ্কার। আগে ভুল ছিল না, যখন দিয়েছেন তখন তো খুব ভালো লাগছে, তখন তো একটা ঈদুল ফিতর টাইপ ব্যাপার, আনন্দ, উল্লাস, আনন্দ। কিন্তু এখন এখন বুঝতে পারছেন তো? আচ্ছা, আর ওই যে আমার নমিনেশন নিয়ে কথা বললেন, আমারে ছাড়া কি আপনি আর কাউকে দেখতেছেন মিঠাপুকুর থেকে আওয়ামী লীগের জন্য ওকালতি বা দালালি করতেছে? তা আপনি বুঝতে পারতেছেন নমিনেশন ঠিক ছিল না ভুল ছিল? বোঝা যাচ্ছে নমিনেশন কি শুধু নির্বাচন করা, নির্বাচনে জয়ী হওয়া, নাকি দলের প্রতি কমিটেড হওয়া? আমার কি শেখানোর দরকার আছে? আমার নয় চুল পেকেছে, অনেকের চুল পেকেছে কলপ করে রাখে, হ্যাঁ। তো নমিনেশনের সার্থকতা কোথায়? রাশেক রহমানকে আপনি ডাকছেন, আপনি পাচ্ছেন না। অন্য টকশো ডাকছে, পাচ্ছেন না। আমারও তো ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, আছে না? আমি কি মামলার ভয় করে শেখ হাসিনার কথা বলতে মানে চুপ করে আছি? আমি কি বিএনপির কথা বলতেছি? তাহলে নমিনেশন ঠিক ছিল না ভুল ছিল? মানে জীবনটাকে একটু সহজ সরল করে দেখা দরকার। এখন আপনি মনে করেন ঢাকার ভিতরে একটা ইনস্টলেশন যেটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, ঢাকার 3-এ মাননীয় সভানেত্রীর কার্যালয়ে, ধানমন্ডির 32, জননেত্রী শেখ হাসিনার বাড়ি সুদা সদন, 3টা পুড়ে গেল। কারে নমিনেশন দিলেন? কোথায় সে? সে একটা গোপনে চিরকুট লিখে আপনাকে পাঠাইতো হোয়াটসঅ্যাপে, ওইটাই পাবলিশ করে দিতেন। কোথায়? হুইজি, ওয়ের ইজ হি? কি মনে হচ্ছে নমিনেশন ঠিক ছিল? আমি আপনাকে প্রশ্ন করতেছি, নমিনেশন ঠিক ছিল কিনা বলেন। নমিনেশন কি শুধু এমপি হওয়ার জন্য? নমিনেশন কি শুধু পাওয়ারে থাকার জন্য? আপনি জবাব দেন আমার কথা। না, আমি তো কমিটমেন্ট। সে কি মারা গেছে? সে কি জেলে? আমি এরকম শত শত এমপির কথা বলতে পারি যারা নমিনেশন পাইছে, দোজ হু ডোন্ট স্পিক। উত্তর দেন। আপনাদের যারা প্রশ্ন করাইছে তাদেরকে জিজ্ঞাসা করেন। এমন মন্ত্রীও তো আছে, নমিনেশন ঠিক না অন্য নমিনেশন ঠিক? মন্ত্রী হবার পরে তিনি পরে এই 5 আগস্টের পরে বলেছেন যে আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে না,
আমাকে নির্বাচন, প্লিজ আমাকে আপনি ওটা সংসদ আনবেন না, সদস্য আমি আপনাকে বানানো প্রশ্ন হয়েছে, জিজ্ঞেস এরকম করছি। এরকম অনেকেই আছে। নমিনেশন কাকে দিবেন? তো যেই লোক আপনার দল শুধুমাত্র দলের ক্ষমতায় সুদিনে থাকা থাকবে, অবস্থায় এই জায়গাগুলোতে নাকি যথেষ্ট যেই লোক মনোযোগ দলের ছিল না? দুর্দিনে থাকবে? কাকে দিবেন নমিনেশন? উত্তর দেন একেবারে আমাকে। মন্ত্রীও তো মুখ মুছে নো, ফেলেছেন যে মন্ত্রী আমি। ফেলেন, আমি মন্ত্রী দলীয় কোনো পদ নয়, মন্ত্রী কোনো নমিনেশনের আপনি বিষয় নাই। নির্বাচন নমিনেশন করেছেন দলীয় ব্যাপার, সংসদ, মন্ত্রী দলীয় ব্যাপার নয়। নমিনেশন নো, ইউর নির্বাচিত, রং। আওয়ামী লীগ থেকে না, নির্বাচিত। আজকে আমাকে জিনিস পরিষ্কার করতে হবে, আমার হারানোর কিচ্ছু নাই। মন্ত্রী দলীয় কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু মন্ত্রী তিনি মাননীয় নির্বাচিত প্রধানমন্ত্রীর সংসদ একক সদস্য। সিদ্ধান্ত। নো, নমিনেশন একটা দলীয় সিদ্ধান্ত, যদিও মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রীর কথাই হয়, তারপর একটা ফোরাম নিয়ে করা হয়। এই জন্য বলছি, দলীয় নমিনেশন যে পাবে সে কি শুধুমাত্র এমপি থাকার সময় দলের কথা বলবে, নাকি দল বিপদে বললে কথা বলবে? বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, বুঝবেন আমি কি বলতেছি। শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধানমন্ডির টিনে রে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই এমপি কোথায়? তাহলে নমিনেশন সঠিক না ভুল? সেই এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই এই এমপি তিনি নমিনেশন কেন পেলেন, কোন বিবেচনায় সেটা পেলেন? আমি জানি না, আমি তো বোর্ডে ছিলাম না। এবং আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি নমিনেশন পেয়েছি নৌকার। আমি এখানে, আপনি আমাকে এই তত্ত্বাবধায়ক সরকার, এই অনাচার দুঃশাসনের ব্যাপারে আমি তো কথা বলছি ভীতিহীন ভাবে। আমারটা ঠিক ছিল না ভুল ছিল? সেটি জনগণ বিচার করবে, আওয়ামী লীগের হুম, নেতাকর্মীরা বিচার করবে। ব্যাপারটা হইলো যে আপনারা নিজেরাই জানেন না। আপনারা যখন একটা টার্মস অফ রেফারেন্স ঠিক করতে পারেন না, কোনটা সঠিক না, কিভাবে সঠিক কিভাবে সঠিক না, ইউ আচ্ছা, ডোন্ট নো হাউ 32 টু নাম্বার ডিসকাস। যখন ভেঙে দেওয়া হলো দিস এই ইজ দ্য সরকারের প্রবলেম। পক্ষ আপনি থেকে, একটা মন্ত্রীর সাথে দলীয় নমিনেশন মিলাই ফেলতেছেন, ইউ ডোন্ট নো হাউ ইট মন্ত্রী ওয়ার্কস। সেই মন্ত্রী আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য, তিনিও সেটা জানা নির্বাচন যাচ্ছে, করে সংসদ সেটা সদস্য জানা, হয়েছে। আপনি মন্ত্রী আমি হিসেবে সেটি বলছেন, বলছি, আপনি তো যেটি নমিনেশনের বলছি কথা যে বলেননি। আমি নমিনেশনের কথাই বলছি যে তিনি আওয়ামী লীগ থেকে, এবং মন্ত্রিত্ব তো সেটিও তো মনোনীত, তাকেও তো মন্ত্রিত্ব তো আহ, ওই ওই মন্ত্রণালয়ের জন্য তাকে তো তবে আহ, তবে আমি মনোনীত আমি করা। আমি বুঝতে পারছি আপনি কার কথা বলছেন। বয়স্ক, বয়প্রাপ্ত মানুষ, হ্যালো, হ্যাঁ, উনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, সচিব ছিলেন, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ। এবং আমি তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। এখন এই বয়স্ক লোককে জেলে নিয়ে গেছেন, সে জেল থেকে তার নিজের সক্ষমতায় তো বের হয়েছে আমি বিশ্বাস করি, হ্যাঁ। হুম। এখন সে কোন জায়গা থেকে বাঁচা মরার জন্য কি বলতেছে, আপনি তারে ধরে টানাটানি করতেছেন। তার তো দিন শেষ ভাই। যারা না, আওয়ামী তারা লীগকে নিয়ে সামনে যাবে, এই আপনাদের তো সমস্যা এটা, এই যে দলীয় এজেন্ডা নিয়ে সাংবাদিকতা করেন, ওই লোক কি আর জীবন আর এমপি হবে? ওই লোক কি আর জীবনে মন্ত্রী দলীয় হবে? এজেন্ডা কেন বা হবে? ওই এটি লোকের এটি কথাই কি বাংলাদেশ এটি চলে? না, না এটি না, এটি না না, এ- শুনেন, এটি ওই না, এই ভদ্রলোকের কথাটি কথাই কি দলীয় বাংলাদেশ এজেন্ডা, চলে নাকি? আমার কোনো দলীয় হ্যাঁ, এজেন্ডা নেই। আপনি কি? বলেছেন প্রসঙ্গক্রমে, যদি বাঁচার জন্য তিনি বলেও নো, থাকেন। নো। না, আপনি কিন্তু এইভাবে আপনি আপনি যেই ব্যক্তি আগামী দিনে আর কোনোদিন রাজনীতি করবেন না, তার বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে নিয়ে কথা বলতে পারেন। আপনারটা অভিরুচি, আমার নয়। তবে আপনার বলা উচিত ছিল যে আওয়ামী লীগের এত বড় বড় বাগানে তারা কেউ তাদের হৃদয়ের কোনো তাড়নার জায়গা থেকে ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলার কারণে ব্যক্তিগতভাবে কোনো প্রতিবাদ এখন তো জানাইতে পারেনি। লজ্জা, আপনি ওই কথা তুলতে পারতেছেন না। কেন তুলতে পারবো না? কেউ এই কোথায় এই তুলছেন? কোথায়? মেম্বারের আমাকে কথা, নিয়ে যেতে হচ্ছে আমি আপনাকে, আমি আপনাকে তো কোনো ডাইরেক্ট যেতে দলীয় হচ্ছে। এজেন্ডা নিয়ে কোথায় আসলে তুললেন? আপনি কথা প্রসঙ্গে আমি বলেছি যে এভাবে যদি সবাই ওকে আপনি আপনি প্রতিবাদ আচ্ছা, করতে আপনি না বলেন পারে। তো, আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কতজন? কত? বলেন তো কতজনের? আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আপনি আওয়ামী লীগ নিয়ে প্রোগ্রাম করছেন, আপনি কেন জানবেন না? আপনি বলতে প্রেসিডিয়াম আপনি সদস্য বলতে সংখ্যা কতজন? কিসের? প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা কতজন? কেন বলতে পারবেন না? তাহলে প্রশ্ন আসে, এরপরের প্রশ্ন আসে, তারা কেন নিজের জায়গা থেকে ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানালো না? হ্যাঁ, সম্ভব। তাহলে আওয়ামী লীগের এই সেই জায়গাটি, আওয়ামী লীগের আমি কেন, আপনি বলছেন আমাকে আমার কোনো দলীয় এজেন্ডা নেই, এবং না আওয়ামী লীগ থাকলে, কেন, হ্যাঁ, না আওয়ামী থাকলে লীগের আপনি, যে 32 না নম্বর থাকলে ধারাগুলো আপনি আমি একজন, প্রকাশ আমি করেছিলাম বলছি, যে 32। না থাকলে আপনি একজন 80 ঊর্ধ্ব ব্যক্তি, যিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন, এখন প্রাণে বাঁচার চেষ্টা করেন, তাকে নিয়ে কথা বলবেন কেন? ভাই বিলিভ মি, আমি আপনার কথা বলি, কিছু মনে করেন না, আমি একটা কথা বলি। ধরেন রাশেদ খান মেনন সাহেব, তারপর ধরেন আমির হোসেন আমু সাহেব, ওনারা কিন্তু জেলে আছে, হ্যাঁ।
ওনাদের কোনো কথাকে আমি কেউ ধরবো না, কেন জানেন? তারা তার জীবনের শেষ পর্যায়ে চলে আসে, তাকে বাঁচতে হবে। আমার ভিতরে রহম আছে ভাই, শিওর উনি রাজনীতি করেন, বঙ্গবন্ধু ইয়ে করেন, ঠিক আছে, দেশের স্বাধীনতার পক্ষে, কিন্তু যদি সে একটু মানে বাঁচার জন্য কিছু বলে, আমার ভিতরে ভাই রহম আছে। আপনি তাদেরকে নিয়ে কাজ করেন যাদের এখন বয়স আছে, যাদের এখন সামনের দিনে আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ভূমিকা কি সেটা তুলে নিয়ে আসেন, তাহলে দল উপকৃত হবে। এইসব মানুষগুলোকে মাফ করে দেন আপাতত, তারা অনেক দিছে এই দলের জন্য, এই দেশের জন্য অনেক দিছে, ক্ষমা করে দেন তাদেরকে। এবং নিহিত বিশ্লেষণে যদি যান, যেসব লোকের কথা বলাচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে অপমানিত হয়েছে, ওগুলা বাদ দেন। আমার কথা হচ্ছে যারা ইয়াং, যারা মিলেনিয়ালদেরকে রিপ্রেজেন্ট করে, যারা জেনজি কে রিপ্রেজেন্ট করবে, যারা মিলেনিয়ালদের ঠিক আগের প্রজন্মকে প্রতিনিধিত্ব করে, তাদের ভূমিকা কি সেটা নিয়ে কথা বলেন, দল বেশি উপকৃত হবে। আপনি 32 নম্বর নিয়ে উনি কথা তো হচ্ছিল, 32 মুক্তিযুদ্ধ নম্বরে কইরা আওয়ামী লীগ ওনাকে শোধ করে দিচ্ছে দেশের প্রতি। শুনেন, আপনি জানেন নিয়ে কথা বললেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি শিক্ষক ছিলেন, উনি ওনার ঋণ শোধ করে দিচ্ছে, ওনাকে নিয়ে আর কথা না বলি, ক্ষমা করে দেন তারে। ঠিক আছে, আমরা 32 নম্বর প্রসঙ্গে আসি। 32 নম্বর দুদিন ধরে ভাঙ্গা হলো, সেটিকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত করবার মতো জায়গা, সেখান থেকে প্রতিবাদ আওয়ামী লীগও পারলো না, সরকারও পারলো না, এবং সেনাবাহিনীকে আমরা দেখলাম যে কেন সেনাবাহিনী আপনার গেল। আপনার দলের কেন আপনার দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কোথায়? তার বিবৃতি কোথায়? তার অ্যাক্টিভিটি কোথায়? আমাকে বলেন। আমার দল এই জায়গাটা আবার আপনি মানে আমার আমার দল। দল, সরি আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন, আমার জি, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি, তিনি তো এখনো পদে আছেন, উনি দেশের বাইরে আছেন, উনি ভূমিকা কি? ঠিক আছে, যদি আপনি মন্ত্রী নিয়ে টানেন, তাহলে আমি বলি অ্যাম্বাসাডার লার্জ, যিনি সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দূত হিসেবে কাজ করতেন উইথ দ্য র্যাঙ্ক অফ এ মিনিস্টার, তিনি তো দেশের বাইরে আছেন, নিরাপদে আছেন, তিনি 32 নম্বরকে রক্ষা করার জন্য কি করলেন? ফারুক বানার কি করলেন? জবাব নেন। দলের যিনি তথ্যমন্ত্রী বা তিনি কি করলেন? আমরা একটা রেকর্ড নেই, কার সাথে যোগাযোগ করেছেন উনি দেখাক, কিভাবে রক্ষা করার চেষ্টা করলেন। দলের যিনি অন্যান্য প্রাসঙ্গিক যে সম্পাদকরা আছেন তারা কি করলেন? 32 নাম্বার আপনি রক্ষা করতে পারেন নাই, সেটা আমি বুঝি, যারা ভাঙতে গেছে তারা আপনার কথা শুনতো না, কিন্তু আপনি রক্ষা করার জন্য কি করলেন সেটা বলেন। আপনি তো নিজেই বললেন 2 দিন ধরে ভাঙা হয়েছে, একদিনে তো ভাঙা হয় নাই। যেদিন বুলডোজার নিয়ে গেছে তারও তো 16 ঘন্টা 18 ঘন্টা আগে তারা আলটিমেটাম দিচ্ছে। আমরা কি করলাম বসে, আমাকে বলেন। আমরা তো আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি, আমার ওবায়দুল কাদের চাচার নেতৃত্বে বিভিন্ন সময় তারা বিভিন্ন দূতাবাসে যাচ্ছেন, রাষ্ট্রদূতের সাথে আলাপ আলোচনা করছেন, হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বেরিয়ে আসছেন। ঠিক আছে, ফোন নাম্বারটা কি হারিয়ে গেছে? যোগাযোগ করা যাচ্ছে না, ফোন তোলে না নাকি? আপনি বড় বড় পদে ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি দেশ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আপনি বাইরের দেশে একটা এমপি, একটা কংগ্রেসম্যান, একটা সিনেটরের সাথে বন্ধুত্ব করতে পারেন নাই? কারো একটা বিবৃতি দেওয়াতে পারলেন না? আপনি এখানে খুঁজে বেড়াইতেছেন, ডিপ স্টেট খুঁজতেছেন, আপনি ডিপ স্টেট খুঁজেন, ভেরি গুড। আপনি ইউএসআইডি খুঁজতেছেন, তা আপনার একটা এমপি বন্ধু হয় নাই বাইরের দেশে? আপনার একটা কংগ্রেসম্যান আমেরিকায় বন্ধু হয় নাই? একটা সিনেটর বন্ধু হয় নাই? যে জাতির পিতার বাড়িটা রক্ষা করার জন্য একটা ছোট বার্তা সরকারকে দিতে পারে? প্রশ্নগুলো তুলেন। এই যে এই রকমের অবস্থা, যে আপনি বলছেন যে একেবারে আওয়ামী লীগের নেতারা অনেকেই বিদেশ আছেন, দায়িত্বপ্রাপ্ত বড় জায়গায়, তারা নেতৃত্বের বড় জায়গায় তারা আছেন, এই দায়িত্বগুলো পালন করতে পারেনি। এই রকম পরিস্থিতিতে আমরা যদি আসি যে এই মাসব্যাপী আন্দোলন এবং আগামী দিনে আওয়ামী লীগ আমি আমি হইলে, যদি আমি সেরকম। এই দায়িত্ব থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা না করতাম, পারতাম কিনা অন্য কথা, যদি চেষ্টা না করতাম আমি পদত্যাগ করতাম। এগুলা লোক এই বেহায়া, বেহায়া পরিস্থিতিতে লোক এগুলা, আওয়ামী আমার লীগের কথা শুনে আগামী রাখেন, দিনে এদেরকে বলে রাজনীতিতে। বেহায়া। আপনি আমার কথা শুনেন, এদেরকে কি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, একটু যারা বিচ্ছিন্ন। তাদের পদে থেকে তাদের প্রয়োজনীয় দায়িত্ব পালন করে নাই বা চেষ্টা করে নাই, তারা বেহায়া বলে এখন ওই পদে আছে, নির্লজ্জ বেহায়া তারা।
তাহলে লজ্জিত হওয়া এই যে উচিত। আপনি বলছেন যে এই বেহায়া নির্লজ্জ দায়িত্বহীন লোকদের নিয়ে আগামী দিনের আওয়ামী লীগের এবং আগামী দিনের আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কি, এবং বলা না হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, বৈষম্য বিরোধীদের মধ্য থেকে বলছে, না অনেকে বলছে এই বেহায়া থাকলে কি আর আওয়ামী লীগ আটকায় যাবে? নেতৃত্বে তারা থাকবে, তাদের দিয়ে যদি না না, আপনি বলেন সেটা নেতৃত্বে সেটা তারা হবে। থাকবে, তাদের আওয়ামী দিয়ে আওয়ামী লীগের লীগ। অবশ্যই ভালো সময় আসবে, ভালো সময় আসছে, সেটা হবে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হইলো যে আমি তো দেখি সোশ্যাল মিডিয়া খুব নিবিড় ভাবে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি দেশের মানুষের। এই যে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার এলাকা, আমার এলাকার প্রত্যেকটা নেতাকর্মীর নামে মামলা দেওয়া হচ্ছে। আমি যতটুকু যা সম্ভব, যতটুকু সম্ভব, যে আমার সাথে যোগাযোগ করে আমি যার সাথে যোগাযোগ করি, কারণ সব তো পারা যাচ্ছে না। কারণ আপনি যে কাউকে দিয়ে টাকা পয়সা পাঠান সেটাও কিন্তু অনেক সময় পারবেন না, যে নিয়ে যাবে তাকেও অ্যারেস্ট করে ফেলতেছে। খুবই একটা কমপ্লেক্স কমপ্লিকেটেড সিচুয়েশন। তার মধ্যে থেকে যাকে পারতেছি আইনজীবী দিচ্ছি, যাকে পারতেছি খরচপাতি দিচ্ছি। তো কথা হচ্ছে যে সবারই একইভাবে চেষ্টা করা উচিত। চেষ্টার তো শেষ নাই, শুরু আছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিলাম যে আমাদের এই পরিস্থিতিতেও অনেক কিছু করার ছিল বা আছে, আমরা করি নাই, করছি না। যারা করছে না তারা এখনো জায়গায় বসে আছে। আপনি ওই জায়গায় নতুন লোক দিতে পারেন, আমি জানি না যে কাজ করবে। আচ্ছা, আপনাকে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতির জন্য আগামী দিনের দলকে, অনেক কথা আপনার এখানে উঠে এসেছে যে দায়িত্ব পালন করছে না, এই জায়গাগুলোতে আসলে কি করণীয়, সংস্কার করার দরকার আছে নাকি, কিভাবে আওয়ামী লীগ যদি এই এটা আমি রাজনীতি এটা আবার এটা আমি আমি তো স্রোতকে, সমর্থক। একদম প্রথম বলেছিলেন যে স্রোতকে আমি ফিরিয়ে দেবার আমি মতো একজন অবস্থা। আমি একজন সমর্থক হিসেবে কথাটা বললাম এই কারণে যে ওই ধানমন্ডি 35 নম্বরে প্রথম আমি গিয়েছি যখন আমার বয়স 10। এবং আমি এখানে বলতেছি আপনাকে, তখন জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরের নিচের তলার পিছনের ঘরে থাকতেন। সেই ঘরের ভিতরে দুটো খাট পাতা ছিল। ওকে, আমি আপনার স্মৃতিটা বলে দিই, তাহলে বুঝবেন কেন আমি এত উত্তেজিত হয়েছি। আমি দুঃখিত। আমার বাবা আমাকে নিয়ে গেলেন, আমি ঠিক নেত্রীর পাশে, নেত্রী আমাকে বসালেন। উনি কিন্তু বাচ্চাদেরকে খুব আদর করে, তার ভিতরে একটা খুবই মাতৃসুলভ একটা ব্যাপার আছে। উনি আমাকে তার পাশে বসালেন। স্টিল রিমেম্বার, আমি হাফ প্যান্ট পরতাম, বুঝলেন। ওনার তখন একটা গাড়ি ছিল, গাড়িটা ছিল মিৎসুবিশি পাজেরো চট্টগ্রাম গ 10। মিলাই নিবেন আমার ঠিক আছে কিনা। এবং যেই খাটে উনি বসে আছেন আমি ওনার পাশে বসে আছি, ঠিক সেই খাটের উল্টা পাশে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জনাব সাজেদা চৌধুরী, তিনি বসে পান খাচ্ছেন। আর আমার বাবাকে এই দুই খাটের মাঝখানে একটা চেয়ার দেওয়া হলো বসার জন্য। আমি তো বুঝতাম না। আমি ওরা জিজ্ঞেস করছি এই বাসায় কি হয়েছে। উনি আমাকে নিজ মুখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার যে ঘটনা বললেন, বলে ওনারই বাসার একজন গৃহকর্মীকে বললেন ওকে উপর থেকে ঘুরায় নিয়ে আসলো। তখন কিন্তু এত আয়োজন ছিল না। আমি উপরে গিয়েছি, আমি বঙ্গবন্ধুর রক্তের উপরে কাজ কাজ দিয়ে সেটাকে রক্ষা করার একটা চেষ্টা। গুলিগুলো দেওয়ালকে ভেদ করেছে, আমি নিজের চোখে দেখে এসেছি। আমি আপনাকে বলতেছি, আপনি কি মনে করেন ধানমন্ডি 32 নম্বর ভাঙা শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম নিশানাকে মুছে দেওয়ার ব্যাপার ছিল? ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। যারা দাবি করে যে তারা বঙ্গবন্ধুরে ভালোবাসে, আওয়ামী লীগের ভালোবাসে, অথচ দায়িত্বে বসে থেকে নির্লিপ্ত অবস্থায় থাকে, তাদের বিচার কিভাবে করবেন, কোথা থেকে করবেন? সুযোগ আছে বলে মনে করি না। তবে তাদের উচিত দলের জন্য সঠিক কাজটা নিজের থেকেই করা। লজ্জিত হওয়া উচিত, বুঝলেন। একদম সবশেষ আপনি তো আলোচনা কিন্তু জাদুঘর চলে। বানাইছেন অনেক পরে এসে। এটা এমনি মানুষের হৃদয়ের ভিতরে জাদুঘর। ওটা আনুষ্ঠানিকভাবে বানানো লাগে না। সো আমি যখন একটা কথা বলি, এটা বুঝতে হবে কত তীব্র ক্ষোভ, দুঃখ, ব্যথার জায়গা থেকে আমি বলি।
আপনার যে তীব্র ক্ষোভ, ব্যথা এটি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর যারা কোনো সুবিধার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ করে না, তাদের সকলের মধ্যে এই ব্যথাটি এখন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর মধ্যে। আপনার কাছে সবশেষ প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগকে আগামী দিনে যেমন আপনি বলছিলেন স্রোত ফিরিয়ে দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতার, অনেক কর্মীর আছে যারা দেশে আছে এবং দেশের বাইরে আছে। এই মুহূর্তে আপনি বলবেন যে একদম একেবারে কি করণীয় আছে? এই এই পরামর্শটি শুনেই আমরা আলোচনা শেষ করব। আওয়ামী লীগকে ইমিডিয়েট একেবারে অদূর ভবিষ্যতে কি করতে হবে? কোন জায়গায় সংস্কার, দল গঠন, দলকে আ আমি সংস্কার আপনাকে সহজ বাংলা কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে যে আমাদের আগামী দিনে নির্বাচনগুলোর ব্যাপারে, কারণ নির্বাচনকে কেন্দ্র করেই তো অনেকে রাজনীতি করে, নির্বাচনগুলোর ব্যাপারে খুব পরিষ্কার প্রতিশ্রুতির জায়গা থাকতে হবে যে আমরা নির্বাচনের নামে কোনো জোক উপস্থাপন করব না জাতির সামনে। আমি জানি না আল্লাহ আমার কপালে কি রাখছে, হয়তো বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যারা তারা আমার ভুল বুঝতে পারে, বাট আসলে যেখানে দলই সংকটাপূর্ণ অবস্থায়, দলেরই অবস্থান নাই, অস্তিত্ব নাই, সেখানে ভাই এত রাগ ঢাক করে কথা বলার আসলে কিছু নাই, এত তেলবাজির কোনো সুযোগ নেই। আমি এত তেল মারতে শিখি নাই, এত তেল মারানোর দরকার নেই। তেলবাজ লোক দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই, তেলবাজ লোক দিয়ে এরশাদের পতন হয় নাই, তেলবাজ লোক দিয়ে আপনি মনে করবেন না যে যে আন্দোলন সংগ্রাম গুলো বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আনছে কোনোদিন তেলবাজি দিয়ে হয়নি। আমি তেলবাজির ভিতর নাই, আই ক্যানট ডু দিস, আই এম সরি। আমাকে আল্লাহ একটা ব্যক্তিত্ব দিছে, অনেকে ভালো লাগতে পারে, না লাগতে পারে। প্রথম কথা হচ্ছে নির্বাচনগুলোর ব্যাপারে একেবারে পরিষ্কার একটা অবস্থান থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে ঢাকা শহরকে যদি তাড়িত করতে হয় আন্দোলনের জন্য, তাহলে ঢাকা শহরের রাজনীতির ভবিষ্যৎ কি হবে, কারা আসলে ঢাকা শহরের নেতৃত্ব দিবে, এই জায়গাটা আমি আমি যেটা অনুভব করছি, কারণ আমি ঢাকার অনেক তৃণমূলের নেতাদের সাথে আমার রেগুলার কথা হয়, তাদের কাছে পরিষ্কার করে আসতে হবে। এখন আমি রংপুর থেকে এসে ঢাকায় এমপি হইলাম, এটা অনেকে আমি মনে করি না আমার জন্য কেউ আন্দোলন করবে এরকম হলে, ঠিক আছে? সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। জননেত্রী শেখ হাসিনা একজন জাতীয় ব্যক্তিত্ব, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের যে কোনো জায়গাতে করবেন, এটাই তো স্বাভাবিক, মানুষ তাকে গ্রহণ করে নেবে। তাই বলে আপনি যারে তারে যদু মধু কদুরি আইনা ইচ্ছা মতো এক একটা নির্বাচনী এলাকায় দিয়ে দিলেন, এটা এই জায়গাটা পরিষ্কার করে আসতে হবে। সেটা সেটা প্রকাশ্যে নয়, সেটা অভ্যন্তরীণ ভাবেই নেতাকর্মীদের কাছে পরিষ্কার করে আসতে হবে যে এই ধরনের কাজ হবে না। এবং এই যে আপনাকে বললাম যে ইন্টার টায়ার কনফ্লিক্ট, মানে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পরে ওইটারে ব্যবহার কইরা, ওইটা দিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে ফাইট কইরা, মারামারি কইরা আইসা আবার এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে যে নো, তুমি একটা রোলে থাকবা, সেই রোলে তুমি ভালো করবা, প্রমাণ করবা যে তুমি ভালো জনপ্রতিনিধি হিসেবে ওই জায়গায়। হ্যাঁ, তাইলে দলের প্রয়োজনে তোমাকে আমরা অন্য পর্যায়ে নিতে পারি, কিন্তু তোমার প্রয়োজনে তুমি তোমার পর্যায়ে পরিবর্তন করবা, সেটা হতে পারে না। তাহলে তো এটা দল হলো না, তাহলে তো এটা যেমন খুশি তেমন সাজো হয়ে গেল, তাহলে সার্কাস পার্টি হয়ে গেল, ঠিক আছে না? সো ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। 2 নম্বর কথা, বিদেশ নির্ভরতা থাকবে, পর্দার আড়ালে থাকবে, সেটা আমি মনে করি না বাংলাদেশের জনগণ বা আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তারা তো শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে আসলে বিদেশ, ডোনাল্ড ট্রাম্পকে দেখে ভালোবাসে না। আমি সরি, আমি এভাবে কথা বললাম, হ্যাঁ, কিছু মনে করেন না। তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দেখে বা বাংলাদেশের সরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে দেখে শেখ হাসিনাকে ভালোবাসে না। শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার কারণেই ভালোবাসে, বঙ্গবন্ধুর কারণেই ভালোবাসে। হ্যাঁ, সো ওই জায়গাটাকেই আমাদের নেতা কর্মীদেরকে প্রাধান্য দিত, যে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ? আর 2 নম্বর হচ্ছে যে বর্তমানে যে অনাচার অবিচার চলছে, সেই অনাচার অবিচারের সহায় হিসাবে যাতে আওয়ামী লীগকে পাশে পায়, এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে, খুবই জরুরি। যদি আমরা এটা বলতে পারি, আপনি মনে করবেন খুব অল্প দিনে রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে ইতিবাচক পরিবর্তন আসবেই। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য একদমই পরিষ্কার যে বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে বিদেশ নির্ভরতা কমাতে হবে এবং নেতা নির্বাচনে এবং এবং একটা কথা বলতে ভুলে গেছি, একটা জি, কথা বলতে ভুলে গেছি, বাংলাদেশের বর্তমান বৃহৎ একটা জনগোষ্ঠী, সেটাকে বলা হয় জেনজি।
জেনজির ভেতর থেকে কোনো নেতা আওয়ামী লীগের এখনো নাই। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, এটা যদি পরিবর্তন না করতে পারেন সামনে সমস্যা হবে। এক। দুই নাম্বার, মিলেনিয়াল জেনজির আগের যে প্রজন্মটা, মিলেনিয়ালদের পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোন নেতৃত্ব আমরা উপহার এখনো দেই নেই, দিতে পারি নেই। সেটা না হলেও আমরা সমস্যার সম্মুখীন হব। এবং মিলেনিয়ালদের আগে যেই প্রজন্মটা, সেখান থেকে আমি মনে করি না খুব শক্তিশালী, গ্রহণযোগ্য, মেধাবী, শিক্ষিত, বলিষ্ঠ কণ্ঠস্বরে কোনো নেতৃত্ব তৈরি হয়েছে। সুতরাং এই তিনটা প্রজন্ম থেকে যদি আমরা সঠিকভাবে নেতৃত্ব এখন নিয়ে আসতে পারি, যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি, আমি মনে করি আওয়ামী লীগ is perpetual in nature and it shall remain perpetual in nature. And inshallah, Awami League will play its role as it is supposed to play in the economic and social emancipation of Bangladesh itself. অসংখ্য ধন্যবাদ। সবকিছুই পরিষ্কার হলো আপনার বক্তব্য থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে নেতৃত্ব নির্বাচনে আগামী দিনের জন্য অনেক বেশি মনোযোগী হতে হবে, বাস্তবতার নিরিখে বাস্তবতাকে মাথায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনার মধ্য থেকে শুনেন, আপনি আমার কোনো কথায় কষ্ট নেবেন না। হ্যাঁ, আমি 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 আপনি ক্ষমা আপনার করবেন। বিষয়গুলো, যে বিষয়গুলো আমি তুলে ধরেছি, যেই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, পিপলস থট, অর্থাৎ মানুষ যে জনতা যেটা নিয়ে ভাবে, সেই প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে। আপনি ক্লিয়ার করতে পেরেছেন, মানুষ পরিষ্কার বার্তা পেয়েছে। আপনার যেই ক্ষোভ, এটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের, আমি মনে করি সকল নেতাকর্মীর এই ক্ষোভ, কারণ সকলেই তো সুবিধাভোগী ছিল না, লুটেরা ছিল না। তো সকলেরই এই জায়গাগুলো পরিষ্কার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই রাজনীতিতে আবারও ইতিবাচক পরিবর্তন আসবে। আজকে এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। দর্শক, নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব, নতুন কোনো অতিথির সাথে থাকবেন বি বাংলার সাথেই। অসংখ্য ধন্যবাদ।